ঠিক মতো হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এইগুলো হচ্ছে মধ্যম স্তরের ভাষার সুবিধা অসুবিধা। আবারও বললাম, এগুলো জানা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু আলোচনা করে দিলাম, ঠিক আছে? আজকের বেশিরভাগ টপিকই এরকম। আজকের কেমন জানি টপিকগুলো, মানে একদম প্রোগ্রামিং শুরু হওয়ার আগে কিছু বোরিং টপিক আর কি। আচ্ছা, এরপর হচ্ছে উচ্চ স্তরের ভাষায় চলে যাই, ঠিক আছে? উচ্চ স্তরের ভাষায় চলে যাই। ওকে, ফাইন। এখন উচ্চ স্তরের ভাষা, এটাও স্টার্টস ইন অ্যারাউন্ড 1960, কারণ মধ্যম স্তরের ভাষার সাথেই শুরু হয়েছে। মানে মধ্যম স্তরের ভাষাও তো একটা উচ্চ স্তরের ভাষাই মধ্যেই পড়ে। এখন উচ্চ স্তরের ভাষা বলতে কি বোঝায়? আমরা নিম্ন স্তরের ভাষার মেইন সংজ্ঞাটা দিছি যে এখানে বিট বাইট আর মেমোরি এগুলা নিয়ে কাজ হবে, আর মেশিন ডিপেন্ডেন্ট হইতে হবে। উচ্চ স্তরের ভাষা আসলে বিট বাইট মেমোরি নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? বিট বাইট আর মেমোরি নিয়ে কাজ করতে পারে, কিন্তু এখানে এটা মেশিন ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। কম্পিউটারের গঠনের ঊর্ধ্বে যে ভাষা, তাকে উচ্চ স্তরের ভাষা বলে। তার মানে উচ্চ স্তরের ভাষা মেশিন ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে উচ্চ স্তরের ভাষা তুমি যখন লিখবা, তারপরের টপিকটা যেটা লিখছি, তোমার কিন্তু বাইনারি কোড সম্পর্কে আলাদাভাবে জানার কোনো দরকার নাই। তুমি বাইনারি কোড সম্পর্কে আলাদাভাবে জানার দরকার নাই। তোমার যদি হাইয়েস্ট তুমি জানতে চাও, তাহলে তোমার মেমোরি নিয়ে, স্পেশালি বিট বাইট নিয়ে ওরকম আইডিয়া থাকা দরকার নেই। বাট মেমোরিটা আসলে খুবই ইম্পর্টেন্ট। মেমোরি নিয়ে হালকা আইডিয়া থাকলেই তোমার জন্য, মানে মেমোরি নিয়ে হালকা জানাটা ভালো। বাকিটা এমনিতেই ইজিয়ার টু এক্সিকিউট মানে কি, তুমি সহজ প্রোগ্রাম লিখতে পারবা, সহজে রান করবে, আর মানে তোমার কষ্ট কমে আসলো, ঠিক আছে? এবং আমাদের টেকনোলজির টার্গেটই কিন্তু, যে কোনো টেকনোলজির টার্গেটই অ্যাকচুয়ালি কষ্ট কমানো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধাগুলো বলছি, এগুলা কুইকলি কুইকলি দেখে যাই। এটা যে কোনো মেশিনে অবশ্যই ব্যবহার করা যায়, কারণ এটা একটা মেইন ফিচারের মধ্যে পড়ে যে কোনো মেশিনে ব্যবহার করা যাইতে হবে, ঠিক আছে? এটা একটা মেইন ফিচারের মধ্যে কিন্তু পড়ে যায়। সো সেটাই বলছি যে এটা যে কোনো মেশিনে ব্যবহার করা যাবে। তারপর প্রোগ্রাম রচনাটা সহজ, প্রোগ্রামটা লেখা, এটা ফার্স্টেই বলে নিছি, হাই লেভেলে প্রোগ্রাম আস্তে আস্তে ইজি হয়ে গেছে। সো সহজ বলতে আসলে কি বুঝাইছি? সহজ বলতে বুঝাইছি হচ্ছে এটা ফার্স্ট অফ অল প্রোগ্রামে কম কোড বা কম লাইন লিখতে হবে। লাইন না, কম কোড, কম জিনিসপত্র লিখতে হবে। এবং তুমি যদি অ্যাসেম্বলির সাথে কম্পেয়ার করো, এই হায়ার লেভেল যেগুলো আসলে বেশ বড় হায়ার লেভেলও, মানে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যেগুলো বেশ বড়, সেগুলোও অ্যাসেম্বলির 1/5। ধর যে অ্যাসেম্বলিতে যদি মানে যতটুকু লিখতে হয় তার 1/5, ঠিক আছে? আর আরেকটা এক্সাম্পল এখানে বলে দিছি, সহজ বলতে বুঝাইছি এক ছোট, আর হচ্ছে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে বেশি কম্পেটেবল, এখানে ছোটো করে লিখছি যাতে আমার মনে থাকে বলার সময়। আচ্ছা, আর সো মানে প্রোগ্রামারদের জন্য হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? ধরো যে তুমি প্রোগ্রামার, তুমি প্রোগ্রাম করতেছো, তোমার জন্য হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ কি? এটা বেশি সুইটেবল? অবশ্যই বেশি সুইটেবল। তার মানে সহজ কথা, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু ছোট আর অনেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো, এটা তোমার জন্য সুইটেবল। এবং সুইটেবল বললে এটাকে, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে অনেক সময় প্রোগ্রামার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলোকে বলা হয় মেশিন ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। এগুলো পার্থক্যতে লিখে দিছি, সেখানে চলে আসবে। এবং এখানেই ইম্পর্ট্যান্ট একটা জিনিস চলে আসে। সো এখানে মুখস্থ নির্ভর মেইনলি না, প্রোগ্রামটা মেইনলি মুখস্থ নির্ভর না। তোমার মুখস্থ যদি তুমি খুব ভালো করে ফেলো একটা প্রোগ্রামিং রিলেটেড, তাহলে তোমার বেনিফিট আসলে কম, ঠিক আছে? প্রোগ্রামিং এখানে বলতেছে তোমার বেনিফিট বেশি, তুমি যদি লজিক্যালি একটা প্রোগ্রাম বোঝো, তাইলেই তোমার বেনিফিটটা বেশি। কারণ মানে যেগুলা তথাকথিত, ধরো যে তোমার বাইনারি কোড লিখতে হইতো অনেক, ঠিক আছে? সেগুলো আসলে ওই ট্রান্সলেটর যেটা বা অনুবাদক, সেটার মধ্যে দেওয়া আছে। ট্রান্সলেটর বা অনুবাদক যেটা, সেটার মধ্যে দেওয়া আছে। সো তোমার কাজ আসলে ওই ট্রান্সলেট করা বা মেশিন ল্যাঙ্গুয়েজে না, ওটা নিয়ে কোনো টেনশন নাই। তোমার কাজ জাস্ট তোমার লজিকটা ঠিক থাকা, বাকি কাজ কম্পিউটারের ভিতরে এই ট্রান্সলেটর, তারপর অপারেটিং সিস্টেম এরা করে দিবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে যেহেতু ছোট এবং হিউম্যান ল্যাঙ্গুয়েজ লাইক, সো ভুল নির্ণয়
ডিবাগিং করাটা অনেক সহজ। আসলে ডিবাগিং বলতে ভুল নির্ণয় এবং সংশোধন দুইটাকেই বোঝায়, বাট প্রাইমারিলি যদি দুইটার মধ্যে একটাকে বেছে নিতে হয় তাহলে ডিবাগিং বলতে ভুল নির্ণয়কে বোঝাবে। সো ভুল যেহেতু সহজে নির্ণয় করছো, তাহলে পরিবর্তন এটা করাটাও খুবই ইজি, ঠিক আছে। সো এগুলাই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মেজর সুবিধা। আচ্ছা, আরও দুইটা সুবিধা আছে, উল্টা পাশে দিয়ে রাখছি আরও দুইটা সুবিধা। সেটা হচ্ছে প্রোগ্রামে লাইব্রেরি ফাংশন ব্যবহারের সুবিধা রয়েছে। এখন লাইব্রেরি ফাংশন বলতে আমি কী বুঝি? লাইব্রেরি ফাংশন বলতে আমি বুঝি যে ধরো যে তোমাকে একটা এক্সাম নিবে, স্কুলের কোনো একটা এক্সাম, বাট দ্যাটস অ্যান ওপেন বুক এক্সাম। তোমাকে লাইব্রেরি ওপেন করে দিল যে যাও, তুমি লাইব্রেরিতে যাও। তুমি যদি লাইব্রেরি ইউজ করতে অভ্যস্ত থাকো তাহলে তুমি পরীক্ষায় ফুল মার্কসই পেয়ে যাবে। মানে ঘটনাটা অনেকটা এরকম যে তোমাকে লাইব্রেরি বা অনেকগুলা সোর্স ওপেন করে দিল যে তুমি পরীক্ষা দাও, বাট তোমার জন্য সোর্স ওপেন সোর্স এক্সাম অনেকটা। সিমিলারলি লাইব্রেরি ফাংশন বলতে অনেকটা সেরকমই বোঝায়। এটা হলো, এখানে লাইব্রেরি বলতে বুঝাইছে প্রোগ্রামিংয়ের লাইব্রেরি। তোমার অনেক কিছু করতে, মানে এই জন্যই অ্যাকচুয়ালি ছোটো যে হয়ে আসছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো পসিবল হয়েছে এই লাইব্রেরিটার জন্যই। কারণ লাইব্রেরিটার মধ্যে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরো যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেটাকে আমরা পরবর্তীতে লিখব এসটিডি বলতে স্ট্যান্ডার্ড বুঝাইছে, ঠিক আছে। আর আইও বলতে ইনপুট আউটপুট বুঝাইছে, সেটা আমরা পরে আরও ডিটেলসে দেখব। বাট স্ট্যান্ডার্ড যে লাইব্রেরিটা, সেটার মধ্যে ধরো যে অসংখ্য কাজ দেওয়া আছে। কত কাজ সেটা আমার অ্যাকচুয়ালি জানা নাই, বাট অ্যাটলিস্ট 400-500 কাজ ওইটার মধ্যে দিয়ে দেওয়া আছে, অ্যাটলিস্ট, বা আরও বেশি, ঠিক আছে। সো এই 400-500 কাজ যেটা ওইটার মধ্যে যেহেতু দিয়ে দেওয়া আছে, তোমাকে জাস্ট ইনস্ট্রাকশন দিতে হবে, ছোট্ট ইনস্ট্রাকশন। তোমাকে জাস্ট বলতে হবে যে ওই কাজটা করো। সাপোজ তুমি একটা কাজ করবা, তোমার জাস্ট কোডে লিখতে হবে যে ওই কাজটা করো। কীভাবে করতে হবে সেটা এই লাইব্রেরি বুঝে নিবে, ঠিক আছে। এই তো, তোমার জাস্ট কতটুকু জানতে হবে, ওই যে এক্সামের এক্সাম্পলটা যদি দিই, তাহলে তোমার জাস্ট জানতে হবে যে এটা কোন লাইব্রেরিতে টপিকটা আছে। সো সিমিলারলি এখানেও জানতে হবে কোন লাইব্রেরিতে, টপিক বলতে প্রোগ্রামিংয়ের টপিক বলতে ফাংশন বোঝায়। সো কোন লাইব্রেরিতে ফাংশনটা আছে এটুকু জানলেই তুমি জাস্ট বলে দিবা যে ধরো যে আউটপুট শো করো, তুমি এটুকু বলে দিবা, যেটা প্রিন্ট এফ দিয়ে আমরা করব। সো তুমি যদি আউটপুট শো করতে বলো, যেইভাবে শো করতে হয় সেটা লাইব্রেরির মধ্যে বলা আছে। কীভাবে শো করতে হয় তোমার বলতে হবে না যে কীভাবে শো করবো, তুমি জাস্ট বলে দিবা যে শো করো, শো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো লাইব্রেরি ফাংশনটা মোটামুটি বোঝা গেল। সো লাইব্রেরি ফাংশন হচ্ছে সহজ কথা একটা মিডিয়াম টাইপের, ঠিক আছে। এটা একটা মিডিয়াম টাইপের, এটা তোমাকে কাজটা করে দিল, তুমি জাস্ট বললা যে কী কাজ করতে হবে, এটা তো বলতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবং লাস্ট সুবিধা হলো কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন বা কম্পিউটারের সার্কিট। ধরো যে আমরা প্রোগ্রামগুলো চালাচ্ছি, ধরো যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনস প্রোগ্রাম চালাচ্ছি, আমাদের কিন্তু কম্পিউটার ইন্টারনাল সার্কিট নিয়ে জানতে হয় না। সো সেটাই, কম্পিউটার অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণার প্রয়োজন নাই। এমনকি যে বানাইছে এই সফটওয়্যারগুলো তারও অ্যাকচুয়ালি প্রয়োজন ছিল না। সো আমরা যখন করব, দেখবা যে কম্পিউটারের সার্কিট নিয়ে কথা খুবই খুবই কম, ঠিক আছে। সো কারণ কম্পিউটার সার্কিট নিয়ে অত বেশি জানার প্রয়োজন নাই এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তোমাদের কয়েকটা সার্কিট নিয়ে আলোচনা আছে চ্যাপ্টার 3-তে, ফ্লিপ ফ্লপ, তারপরে হচ্ছে রেজিস্টার, তারপরে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার। ওগুলা হচ্ছে একটু অন্য দিকের সাথে কানেক্টেড, ওগুলো অনেক ইম্পর্ট্যান্ট, বাট অন্য দিকের সাথে কানেক্টেড। আর প্রোগ্রামিং এর এখানে ওগুলার ডাইরেক্ট কানেকশন, দেখবা সার্কিট কখনো আঁকতে হচ্ছে না বা এরকম কিছু করতে হচ্ছে না। আচ্ছা, সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অসুবিধা কী কী? হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অসুবিধা হচ্ছে কম্পিউটার ফার্স্ট অফ অল সরাসরি বুঝতে পারে না, ডাইরেক্ট বুঝতে পারে না। সো ডাইরেক্ট বুঝতে না পারলে প্রোগ্রামটা এক হচ্ছে ধীর হয়ে যাবে, আর দুই হলো একটা অনুবাদকের প্রয়োজন হবে, ঠিক আছে। সো সেটাই লিখছি, একটা অনুবাদ প্রোগ্রামের প্রয়োজন হয়। কারণ কি, আমি যেইভাবে লিখছি, অর্থাৎ সোর্স যে প্রোগ্রামটা আমি লিখছি সেখান থেকে ট্রান্সলেট হয়ে অবজেক্ট প্রোগ্রামে যেতে হবে। অবজেক্ট প্রোগ্রামটা কি বাইনারি, আর সোর্স প্রোগ্রামটা হচ্ছে আমার হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো অনেকটা, ঠিক আছে। আচ্ছা, এবং ওইটাই যেহেতু অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়েছে, তারপর সেটা কি ইউজ করতে হয়েছে, সো আমাদের বেশি মেমোরি খরচ হয়ে যাবে। কারণ অনুবাদক প্রোগ্রামটাও একটা মেমোরি খরচ করবে, এবং তার মধ্যে
তো বলেই দিলাম, তার মধ্যে অসংখ্য লাইব্রেরি ফাংশন আছে, তোমার যা যা প্রয়োজন হতে পারে মোটামুটি সব কিছুই আছে। সো তোমার অনলি যদি যোগ করার প্রয়োজন হয়, তুমি যে লাইব্রেরি ফাংশনটা ইউজ করবা সেই লাইব্রেরি ফাংশনে যোগ বিয়োগ গুণ ভাগ আউটপুট ইনপুট সব কিছুই আছে। সো তোমার ওগুলার জন্য মেমোরি খরচ হয়ে যাবে, সো বেশি মেমোরির প্রয়োজন হবে। এবং বেশি মেমোরির প্রয়োজন হওয়ার সাথে একটা দক্ষতার মানে বিষয় আছে। তোমার একই কাজ যদি কম মেমোরি দিয়েই তুমি করতে পারো তাহলে দক্ষতা বেশি, আর যদি একই কাজ তুমি বেশি মেমোরি দিয়ে করতে পারো তাহলে অ্যাকচুয়ালি তোমার দক্ষতা কম, ঠিক আছে? সো বেশি মেমোরির প্রয়োজন হয়েছে, তার মানে কম্পিউটারের ইন্টারনাল যে স্টোরেজ সেখানে আমি বেশি খরচ করে ফেলছি। তার মানে সোজা কথা, আমি প্রোগ্রামটা করতে গিয়ে খরচ বেশি হয়ে গেছে, একই প্রাপ্তি বাট খরচ বেশি হয়ে গেছে, সো এই জন্য বলা হয় দক্ষতা কম। বাট তুমি যদি মানে আরেক সেন্স থেকে বলো যে আমি কম জিনিস লিখে দিলাম সেটাকে কনভার্ট করে দিল, তাহলে তো দক্ষতা বেশি হওয়ার কথা। যে আমি ছোটো প্রোগ্রাম লিখলাম তাতেই কাজ হয়ে গেল, আসলে তুমি ছোটো প্রোগ্রাম লিখছো কিন্তু সেটা তো ডাইরেক্ট কাজ করতে পারেনি, সেটা কাজ করছে কখন? সেটা কাজ করছে যখন তোমার ট্রান্সলেটরটা সেটার সাথে অ্যাড হয়েছে। সো তুমি যদি দক্ষতা হিসাব করতে যাও, তোমার প্রোগ্রাম তুমি লিখছো ছোটো, হয়তো 10 লাইনের একটা কোড বা 5 লাইনের না 10 লাইনের একটা কোড, বাট ট্রান্সলেটরের যে কাজটা সেটা মিলে অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? সো সেই জন্যই আবার ট্রান্সলেটরটা রাখার জন্য মেমোরি লাগছে, সেই জন্যই দক্ষতা কম বলা হয়। সো এটা একটু কাউন্টার ইনটুইটিভ, ঠিক আছে? তোমাদের মনে হইতে পারে যে এটা তো দক্ষতা বেশি হওয়ার কথা উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ, বাট এটা কাউন্টার ইনটুইটিভ। দক্ষতা বলতে মেমোরির সাথে কানেক্টেড, আর যেহেতু বেশি মেমোরি খরচ করেছে সেহেতু দক্ষতা কম। প্রোগ্রাম রান করতে অবশ্যই বেশি সময় লাগবে, কারণ এই যে থার্ড পার্টি অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর দিয়ে যেতে হবে, প্রোগ্রাম রান করতে অবশ্যই বেশি সময় লাগবে। আর হচ্ছে লো লেভেলের তুলনায় ফ্লেক্সিবিলিটি কম, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ফ্লেক্সিবিলিটি বলতে আমি কি বুঝাইছি? ফ্লেক্সিবিলিটি বলতে বুঝাইছি হচ্ছে তুমি কোনো একটা কাজে মানে একটা কাজকে ফ্লেক্সিবল তখনই বলবা যখন তুমি দেখবা যে কাজটায় তোমার তুমি নিজের মতো করে করতে পারতেছো, সোজা কথা তুমি ডিসিশন নিতে পারতেছো নিজের মতো করে। সো ফ্লেক্সিবিলিটি মেইনলি রিলেটেড ডিসিশন মেকিং পাওয়ারের সাথে। একটা কাজ ফ্লেক্সিবল, সো অ্যাকচুয়ালি তোমার ডিসিশন মেকিং পাওয়ার আছে, ঠিক আছে? যেমন যেমন কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, যেমন তুমি মেমোরি যে ইউজ করবা, কোন মেমোরিটা ইউজ করবা সেটা তুমি অ্যাকচুয়ালি লো লেভেল ল্যাঙ্গুয়েজে তুমি ফিক্স করে দিতে পারো। ওই যে আমরা আগের দিন দিলাম অরিজিনেট করো হচ্ছে 100-তে, 100 নাম্বার হেক্সাডেসিমাল মেমোরিতে, সেটা কিন্তু আমরা বলে দিতে পারবো না হাই লেভেলগুলোতে। সো কোন মেমোরি ইউজ করব সেটা আমার ডিসিশন মেকিং পাওয়ার আছে। তারপরে আমি মাল্টি কোর ইউজ করব নাকি সিঙ্গেল কোর ইউজ করব, ঠিক আছে? আমার যে হার্ডওয়্যার সেখানে আমি মাল্টি কোর ইউজ করবো না সিঙ্গেল কোর ইউজ করব, সেরকমও কিছু তুমি অ্যাকচুয়ালি ঠিক করে দিতে পারো। এটা একটু কমপ্লিকেটেড মাল্টি কোর আর সিঙ্গেল কোর ইউজ করা, মানে মেইনলি মেমোরিটার কাজটাই ফ্লেক্সিবিলিটি, মেইনলি আবারও মেমোরি দিয়ে দক্ষতা, মেমোরি দিয়ে ফ্লেক্সিবিলিটি। মেমোরিটা খুবই ইম্পর্টেন্ট, বাট তারপরেও তোমার কাজটা কীভাবে হবে, হাই ইন্টেন্সিটি বা মাল্টি করে হবে নাকি লো ইন্টেন্সিটি বা সিঙ্গেল করে হবে, সেটাও কিন্তু তুমি ইন্ডিকেট করে দিতে পারো। আচ্ছা, সো এগুলোই মোটামুটি হচ্ছে সুবিধা আর অসুবিধা, হাই লেভেলের সুবিধা অসুবিধা। অবশ্যই সুবিধাগুলো অনেক বেশি, সেই জন্যই হাই লেভেলগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? একটু বেশি সময় লাগুক, কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি মানে মেশিন ল্যাঙ্গুয়েজে করতে যেতাম, আমাদের প্রোগ্রাম লিখতেই লাগতো 50 গুণ সময়। সো অ্যাকচুয়ালি টাইম অল্প বেশি লাগতেছে, ঠিক আছে, বাট মানে ওভারঅল সুবিধাজনক। সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ইউজটা কী? মিড লেভেল ল্যাঙ্গুয়েজের যে ইউজ সেটা অবশ্যই হাই লেভেলের ল্যাঙ্গুয়েজের ইউজের মধ্যে ইনক্লুডেড, কারণ মিড লেভেল মেইনলি হাই লেভেলেরই একটা পার্ট। সো মিড লেভেলের মধ্যে বলছিলাম অপারেটিং সিস্টেম বানানো যায়, সেটা আছে, বাট যেটা বলবো সেটা হচ্ছে বড় প্রোগ্রাম তৈরি করা যাবে। কেন? এটা খুবই সহজ কথাটা, তুমি বড় প্রোগ্রাম তৈরি করতে পারবা, কারণ হচ্ছে তোমার অল্প অল্প মানে কোডগুলো ছোটো ছোটো কোড হচ্ছে। সো তোমার একটা বড় প্রোগ্রাম, যেমন তুমি একটা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করবা, তুমি একটা ধরো যে অপারেটিং সিস্টেম ক্রিয়েট করবা, সেটাও তুমি ক্রিয়েট করে ফেলতে পারো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে, ঠিক আছে? এবং সি দিয়ে করা হয়, সি দিয়ে
যেমন তোমরা পড়ছো ম্যাক ওএস যেটা অ্যাপেলের, তারপরে তারপরে লিনাক্স, এগুলাতে কিন্তু সি প্রোগ্রাম, শুধু সি প্রোগ্রাম না, আরও দু একটা আছে, বাট মেজরলি সি প্রোগ্রাম ইউজ করেই এগুলা করা হয়েছে, ঠিক আছে। পাইথন আছে, পাইথন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, পাইথন আর সি প্রোগ্রাম এই দুটা খুবই ইম্পর্ট্যান্ট। জাভা এখন ইম্পর্ট্যান্ট, বাট জাভার একটু আস্তে আস্তে একটু ডিক্লাইনে আছে, পাইথন একটু বেশি রাইজ করে ফেলছে রিসেন্টলি, বুঝছো, একটু উল্লেখ করে দিলাম। আচ্ছা, জটিল গাণিতিক হিসাব নিকাশ সহজতর হবে, কারণ কি তোমার জাস্ট লজিকটা দিলেই হবে। জটিল বলতে কি লজিক্যালি কঠিন, ঠিক আছে, কারণ কম্পিউটারের ক্ষেত্রে নর্মাল ক্যালকুলেশন তো কোনো বিষয় না, লজিক্যালি কঠিন যেগুলা বা তোমার জন্য কঠিন যেগুলা, সেগুলাকে তুমি ইজি করে নিতে পারবা। কারণ কি, কারণ হচ্ছে তুমি জাস্ট লজিকটা দিলেই হয়ে যাবে। তারপরে হ্যাঁ, হাই লেভেলগুলো দিয়ে আমরা যে অ্যাপ ইউজ করি, অ্যাপ মাইক্রোসফটের অ্যাপ ইউজ করা যায়, মাইক্রোসফটেও কিন্তু মানে অ্যাপ্লিকেশন স্টোর টাইপের একটা জিনিস আছে মাইক্রোসফটে। আচ্ছা, আর সিমিলারলি ফোনে তো আছেই অ্যাপ স্টোর, ঠিক আছে, গুগল প্লে স্টোর। সো অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার বলতে আসলে অ্যাপস, ঠিক আছে। সো অ্যাপস তৈরিতে ব্যবহৃত হয়, অপারেটিং সিস্টেম তৈরিতে ব্যবহৃত হয়, কমপ্লিকেটেড হিসাব নিকাশ, তার মানে বৈজ্ঞানিক কাজ টাজ সেগুলোতে তো ব্যবহৃত হয়। আর বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোল, অটোমেটিক প্রসেস কন্ট্রোল। আচ্ছা, অটোমেটিক প্রসেস কন্ট্রোল মানে হচ্ছে তোমার যেগুলা কাজ অ্যাকচুয়ালি কন্ট্রোল বলতে না, যেগুলো হচ্ছে অটোমেটিক প্রসেস, ঠিক আছে। যেমন ধরো যে ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরো যে তুমি একটা, ধরো যে অনলাইন কম্পিটিশনে আছো, ধরো যে অনলাইন যে কোনো একটা কম্পিটিশনে আছো, সেখানে তুমি অ্যাকচুয়ালি ধরো মানে কম্পিটিশনে কীভাবে বলা যায়, যে এক্সাম্পলটা ভাবতেছি ওটা দিলেও বুঝবা, তাহলে ওইটাই দিই। ধরো যে সেখানে তোমার কিছু সিলেকশন করতে হবে, ধরো যে একটা কম্পিটিশনটা হচ্ছে কার সিলেকশন সবচেয়ে ভালো, ঠিক আছে, বা প্রেডিকশন কার সবচেয়ে ভালো, এরকম একটা ধরো কম্পিটিশনে আছো। সো সেই কম্পিটিশনে ধরো যে তুমি আগে প্রেডিক্ট করে দিলা, তারপর আরেকজন কম্পিউটার সে তোমাকে পরে প্রেডিক্ট করলো, বাট পরবর্তীতে সফটওয়্যারটা অটোমেটিক্যালি দুইজনের রেজাল্টকে মার্জ করে ফাইনাল রেজাল্টটা দিল। এটা একটা অটোমেটিক প্রসেস, ঠিক আছে। তারপরে আরও বেশ কিছু অটোমেটিক প্রসেস আছে, যেমন ধরো যে আমি কম্পিউটার ধরো রিস্টার্ট করলাম, আমার যেগুলা যেমন ধরো অব্র, বিজয়, এগুলো সফটওয়্যার কিন্তু অটোমেটিক আবার রিস্টার্ট হয়ে যাবে। সো এগুলা যে অটোমেটিক রিস্টার্ট হয়ে গেছে, সোজা কথা যে কোনো অটোমেটিক প্রসেস সেগুলা অ্যাকচুয়ালি আমার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা, তো শেষ হাই লেভেলের যে এই চারটা কাজই মেনলি করা হয়, বই আরও আছে, সো একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। আর হাই লেভেলের ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাকচুয়ালি তিনটা ভাগ আছে, একটা হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই, বাট এই থার্ড ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজকে অ্যাজ এ হোল এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জেনারেল পারপাস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। সো থার্ড ফোর্থ ফিফথ সেগুলাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জেনারেল পারপাস মানে সাধারণ কাজকর্মে, আর একটা হলো স্পেশাল পারপাস, ঠিক আছে। স্পেশাল পারপাস নিয়ে আমরা পড়ছি, স্পেশাল পারপাসকে আলাদা ভাগ করছিলাম। আসলে আলাদা ভাগ করাটা ওইটা কিন্তু মাইনর একটা ভাগ, ওইটাকে সব বইয়ে সেজন্য বলাও নাই। অ্যাকচুয়ালি যদি ওইখানে ভাগটা না করো তাহলে স্পেশাল পারপাসটা এখানে এসে ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো জেনারেল পারপাস বলতে কী বোঝায় সেটা খুবই সোজা, যে ভাষা সব ধরনের কাজের উপযোগী তাকে জেনারেল পারপাস বা সাধারণ কাজের ভাষা বলে। জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেই ভাষা সব ধরনের কাজের উপযোগী তাকে সাধারণ কাজের ভাষা বলা হয় বা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, এটার মধ্যে কিছু এক্সাম্পল দিয়ে দিই, যেমন বেসিক, সি,
যেমন বেসিক, সি, এগুলো হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। সি দিয়ে তুমি মোটামুটি সব কাজই করতে পারো। একটু আগে একটা এক্সাম্পল দিলাম, অপারেটিং সিস্টেম করা যায়, ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ তো করা যায়, এছাড়া আরও অনেক কাজই অ্যাকচুয়ালি করা যায়। ঠিক আছে, সো বেসিক আর সি, সেই মানে এগুলা বেসিকটা নিয়েও পরবর্তীতে আলোচনা হবে। এটার পুরো গ্রুপটা একটু জাস্ট বলে দিই। বিগিনার, অল পারপাস, স্ট্যান্ডার্ড, ইনফরমেশন কোড, মোস্ট প্রবাবলি ইনফরমেশন কোড, সেটা নিয়ে লেখা আছে। পরে মানে মানে ওখান থেকে দেখে বললে একদম পারফেক্ট হবে। ঠিক আছে, সো এখানে এই যে এ দিয়ে অ্যাকচুয়ালি বুঝাইছে অল পারপাস। ঠিক আছে, আর বিগিনার্স অল পারপাস, তার মানে বেসিক কোডটা কিন্তু আসলে সোজাও, আসলেই বেসিক। ঠিক আছে, সো জেনারেল অল পারপাস আর হচ্ছে এখানে মানে জেনারেল পারপাস আর অল পারপাস দুটা অ্যাকচুয়ালি একই জিনিস ইন্ডিকেটই করতেছে। আর সিটাও এরকম একটা প্রোগ্রাম, এরকম আরও আছে, বাট তোমাদের বইয়ের এক্সাম্পল এই দুটাই আছে। সো আমি বইটাকেই কিন্তু স্ট্রিক্টলি ফলো করতেছি। ঠিক আছে, আচ্ছা। আর স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ, সেখানে স্পেশাল পারপাস কি, এখানে 3টা ভাগে ভাগ করা হয় স্পেশাল পারপাসকে, প্রত্যেকটা নিয়ে আলাদা করে দেখব। তার আগে জাস্ট একটু বলে নেই, যে ভাষা শুধু বিশেষ বিশেষ কাজের উপযোগী তাকে বিশেষ কাজের ভাষা বা স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ বলে। একটা বিশেষ কাজ হচ্ছে বাণিজ্যিক প্রয়োগ, বাণিজ্যিক প্রয়োগের ক্ষেত্রে তোমার যেগুলা ভাষা ইউজ করা হয়, ঠিক আছে, সেগুলো হলো কোবল, মানে সেগুলা বলতে একটাই দেওয়া আছে, কোবল বাণিজ্যিক ক্ষেত্রে ইউজ করা হয়। এবং এটার সুবিধাটা কি আমি একটু বলে দিই। সুবিধাটা হচ্ছে, তুমি যদি একটা বাণিজ্যিক বা বিজনেস রিলেটেড কাজ করতে চাও, তোমার ডেটা অ্যানালাইসিস করতে হবে, ডেটা প্রসেস করতে হবে, এবং রেজাল্টটা একটা অর্ডার্ড রেজাল্ট আসতে হবে। ডেটা অ্যানালাইসিস করতে হবে, প্রসেস করতে হবে, এবং একটা অর্ডার্ড রেজাল্ট আসতে হবে। ডেটা তুমি দিয়ে দিবা, এবং সো ফাইনালি তোমাকে যে অর্ডার্ড রেজাল্ট বা ইনফরমেশনটা দিল, সেই ইনফরমেশনটা কি একটা রিপোর্ট আকারে দিতে হবে। তুমি যদি বাণিজ্যিক কাজে বা বিজনেসে ইউজ করতেই চাও, তাহলে একটা রিপোর্ট আকারে দিতে হবে। সো মানে এইটাই হলো মেইন ফিচার। তোমার যেটা অ্যানালাইসিস করবে, প্রসেস করবে, এবং ইনফরমেশনে একটা অর্ডার্ড ফরম্যাট নিয়ে আসবে। ঠিক আছে, এখন সো ফাইনালি একটা রিপোর্ট দিতে হবে। এটা হলো বাণিজ্যিক কাজের শর্ত অনেকটা। এবং এইটার এক্সাম্পল হচ্ছে একটু আগেই যেটা বললাম, কোবল। ঠিক আছে, এই কোশ্চেনটা প্রচুর এমসিকিউ আকারে আসে। আচ্ছা, তারপরেরটায় চলে যাই। এরপরে যেটা, সেখানে আছে বৈজ্ঞানিকভাবে প্রয়োগের ভাষা। বৈজ্ঞানিকভাবে কোনো একটা তুমি যদি ভাষা ইউজ করতে চাও, তাহলে সেখানে ফিচার কী হবে? অবশ্যই কমপ্লেক্স হিসাব নিকাশ পারতে হবে। সো এখানেই লিখছি যে ইউজ অফ ম্যাথমেটিক্স এবং হিউজ লাইব্রেরি, মানে হচ্ছে লাইব্রেরিও অনেকটা কাজ সোজা করে দেয়। তার মানে ম্যাথমেটিক্সের যে কাজগুলো, সেটা একটা বড় লাইব্রেরি থাকবে, যাতে ম্যাথমেটিক্স রিলেটেড যে কোনো কাজ ইজি হয়ে যায়। এবং তার মধ্যে স্পেশাল ফিচার হচ্ছে দুইটা। ম্যাথের দুইটা ফিচার হচ্ছে বৈজ্ঞানিক ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স আর ট্রিগনমেট্রি। সায়েন্টিফিক ক্ষেত্রে ম্যাট্রিক্স আর ট্রিগনমেট্রি, এই দুইটা সবচেয়ে বেশি লাগে। ঠিক আছে, আর কোনো ধরো যে কনস্ট্রাকশন যদি তুমি করতে চাও, তখন স্ট্যাটিক্স, ডায়নামিক্স, এই দুইটা অনেক বেশি লাগে। এবং স্ট্যাটিক্স ডায়নামিক্সের সাথে ভেক্টর অ্যানালাইসিসটা চলে আসে। আচ্ছা, যাই হোক, সো ম্যাথমেটিক্সের যে দুইটা শাখা বৈজ্ঞানিক ক্ষেত্রে, পিওর বৈজ্ঞানিক ক্ষেত্রে বেশি লাগে, সেই দুইটা মনে হয় লেখা আছে, স্পেশাল ইউজ অফ ম্যাট্রিক্স অ্যান্ড ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, আচ্ছা। এবং এটার এক্সাম্পল এতটুকু জানলেই হয়ে যাবে। মানে আজকের টপিকগুলো বলছি, যা পড়াচ্ছি সেটুকু জানলেই হবে, সেটুকুই ভালো মতো পড়ো, এখানেই অনেক কিছু দিছি। আর হচ্ছে এক্সাম্পল হলো ফোরট্রান, অ্যালগল, এরকম আরও আছে, সেটা আমরা একটু পরেই পড়ব। ফোরট্রান, অ্যালগল, এগুলাকে অ্যালগল লাইক, অ্যালগল হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালগো হচ্ছে অ্যালগোরিদমিক, আর এল দিয়া ল্যাঙ্গুয়েজ। সো ফোরট্রানটা অনেকটা অ্যালগল টাইপেরই। আচ্ছা, এরপরে আছে হলো বিশেষ প্রয়োগের ভাষা। এখানে আসলে তেমন কিছু নাই, এখানে এই পার্টটা আরও কম ইম্পর্টেন্ট, উপরের পার্টগুলোও অত বেশি ইম্পর্টেন্ট না। এই পার্টটা অত বেশি ইম্পর্টেন্ট না বলতে, ফোরট্রানটার এমসিকিউ অনেক সময় আসে। ফোরট্রানটা কি? বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা।
আর সিমিলারলি কোবলটা আসে। কোবলটা কি? বাণিজ্যিক প্রয়োগের ভাষা। আর বিশেষ প্রয়োগের ভাষার মধ্যে মেইনলি মেশিন কন্ট্রোল আর সিমুলেশন আর মেশিন কন্ট্রোল দুইটাই তোমরা বোঝো, মানে হার্ডওয়্যার কন্ট্রোল, ঠিক আছে? এবং এইখানের মধ্যে দুইটা এক্সাম্পল আছে, খুবই আনকমন এক্সাম্পল, বাট বইয়ে যেহেতু আছে পড়তে হবে। সিএসএল হচ্ছে সিমুলেশনের ভাষা, সিএসএল। আর মডিউল 2 এটা মেইনলি মেশিন কন্ট্রোলের ভাষা, ঠিক আছে? মেশিন কন্ট্রোল অপারেটিং সিস্টেমের সাথে নর্মালি কানেক্টেড থাকে, মেইনলি মেশিন কন্ট্রোলের ভাষা। আচ্ছা, সো স্পেশালগুলো মোটামুটি আমাদের হয়ে গেল। এখানে তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিছি, চার্টটা অবশ্যই খাতায় তুলবা, এখন না, আমি পিডিএফ তো দিয়েই দেবো, তখন তুলবা। এই চার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই চার্টটা পড়লেই আসলে সব কিছু হয়ে যাবে। এই যে দেখো লেখা আছে ফোরট্রান, এটার প্রয়োগ ক্ষেত্র কি? বিজ্ঞান এবং প্রকৌশল, মানে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? অ্যালগল, এটাও বিজ্ঞান প্রকৌশল। লিস্প, এটা এআই। কোবল, এটা বিজনেস। বেসিক, এটা হলো জেনারেল পারপাস, সব কিছুই আছে দেখবা। বিজ্ঞান প্রকৌশল ব্যবসা শিক্ষা, বিজ্ঞান প্রকৌশল ব্যবসা শিক্ষা চারটাই আছে। আর সি, এটা হলো জেনারেল পারপাস। অ্যাডাটা ইম্পর্টেন্ট, এটা জেনারেল পারপাস। এবং এইখানে সালগুলা প্রত্যেকটারই ইম্পর্টেন্ট। আর উদ্ভাবকটা কারা, এটা কোনোটারই ইম্পর্টেন্ট না, একটা বাদে, সি বাদে। সি এর তো সব কিছুই ইম্পর্টেন্ট, সি বাদে কোনোটারই ইম্পর্টেন্ট না। তারপরেও যদি বলতে হয়, আমি একটু কয়েকটা জিনিস উল্লেখ করে দিই যাতে তোমাদের সামহাউ যদি আনকমন এমসিকিউ আসে যাতে মনে থাকে। অ্যাডাটা অ্যাকচুয়ালি আমেরিকান মিলিটারি বানাইছে। অ্যাডা এটা আমেরিকান মিলিটারি, ওরা ওদের সুবিধার্থে বানাইছে, একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর বেসিক যেটা, সেটা ডর্টমথ কলেজ সেখানে বানাইছে। আচ্ছা, এখানে কলেজ দেখে কনফিউশনের কিছু নাই। কলেজ বলতে কিন্তু একটা মানে আনবিলিভেবলি নাম করা ভার্সিটি, ধরো যে আইভি লিগ শুনছো না, এই ভার্সিটিটা অ্যাকচুয়ালি আইভি লিগের একটা মানে প্রাইভেট আইভি লিগ। মানে খরচ ধরো যে যদি আমরা পড়তে যাই, পার সেমিস্টার খরচ, জাস্ট টিউশন খরচ হচ্ছে অ্যারাউন্ড কত, $30,000 মতো, ঠিক আছে? $1,000 মানে $70,000 মতো। সো খরচ বুঝতেই পারতেছো, $30,000 কত তাহলে হলো অ্যারাউন্ড 21 লাখ নাকি পার সেমিস্টার খরচ, পার 6 মাসে, প্লাস ডরমেটরিতে থাকা, মানে এই খরচ ডবল হয়ে যাবে। এবং ধরো যে যদি স্কলারশিপ কেউ পায়, ওয়ার্থ ইট, কারণ জবও সেরকম লেভেলেরই জব পাবে, সেরকম ফ্যাসিলিটিস পাবে, সেরকম লেভেলের জবই পাবে। আচ্ছা, সো এগুলা, এই ছকটা তুলে ফেলবা, তোলার সময় একটু একটু মানে মনে রাখার চেষ্টা করবা, এবং সালগুলা প্রত্যেকটারই মাথায় রাখবা, আর প্রয়োগক্ষেত্র প্রত্যেকটারই মাথায় রাখবা, উদ্ভাবক প্রত্যেকটার মাথায় রাখতে হবে, এরকম কিছু না, ঠিক আছে? আচ্ছা, এখানে বলে দিছি ফোরট্রানের ক্ষেত্রে একটু এই ছকের সাথে একটু ঝামেলা আছে। ফোরট্রানের অ্যাকচুয়ালি ইনভেনশন হয়েছে হলো 1954 সালে, কিন্তু 1957 সালে ওরা অ্যাকচুয়ালি আরেকটু ইমপ্রুভড ভার্সন, মানে যেটা পরবর্তীতে অনেক ফেমাস হয়েছে, সেটা অ্যাকচুয়ালি 1957 সালে দিছে, সেই জন্য এখানে 1957 দেওয়া আছে। বাট তোমাদের দুইটাই মাথায় রাখতে হবে, সালগুলা যেহেতু মাথায় রাখতে হবে। সালগুলা দেখো, অর্ডার আছে 57, 58, 59, 61, 64, 70, 75, একটু অর্ডার করে দিছি যাতে তুমি এই অর্ডারটা মাথায় রাখলে মোটামুটি মাথায় থাকে। বইয়েও অর্ডার করা ছিল, আমি কিছু দু একটা বাদ দিছি, দু একটা অ্যাড করছি ইনফরমেশন। আচ্ছা, সো ফোরট্রানে এটা 1954-এ অ্যাকচুয়ালি ইনভেন্টেড, বাট সেখানে পরবর্তীতে ভালো ভার্সন যেটা, সেটা 1957-এ অ্যাকচুয়ালি ছাড়া হয়। সিমিলারলি সি 1970-তে ইনভেন্টেড, এবং কোশ্চেন যদি আসে মানে সি কত সালে ইনভেন্টেড হয়েছে, তাহলে তোমরা অবশ্যই 1970 দিবা। কিন্তু এখানে অনেক বইয়ে দেখবা 72, 73 বলা আছে, সেটার রিজন হচ্ছে কমার্শিয়ালি রিলিজড হয়েছে 72, 73 সালে, ঠিক আছে? এইটা ইম্পর্টেন্ট না, এই দুইটা ইম্পর্টেন্ট না, এগুলা মেইনলি ইম্পর্টেন্ট। আচ্ছা, বাট কনফিউজ যাতে না হও, তোমরা যদি একটা বইও যদি দেখো তাও যাতে কনফিউজ না হয় সেই জন্য বলে দিলাম। বাট একাধিক বই দেখলেও এক একটা ভ্যালু দেখলে কনফিউজ হয়ে যেতে পারতা, সেটা। আচ্ছা, এরপরে
আমাদের আছে ডিফারেন্সেস বিটুইন হাই লেভেল অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ। জাস্ট বলে যাই, এতক্ষণে তোমরা অলরেডি জানো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষাটা অনেকটা ইংরেজি ভাষার কাছাকাছি, এটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষাটা অনেকটা বাইনারির কাছাকাছি। তারপরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বেশি মেমোরি প্রয়োজন, লো লেভেল ল্যাঙ্গুয়েজে কম মেমোরি প্রয়োজন। অবশ্যই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, অবশ্যই ধীরে এক্সিকিউট হবে, আর লো লেভেল ল্যাঙ্গুয়েজটা সেটা দ্রুত এক্সিকিউট হবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে প্রোগ্রামার ফ্রেন্ডলি, লেখাটাখা সহজ, তোমার কষ্ট কম। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা মেশিন ফ্রেন্ডলি, মেশিনের রিড করাটা খুবই সহজ, ঠিক আছে, ডাইরেক্ট রিড করতে পারবে, বা অলমোস্ট ডাইরেক্ট, অ্যাসেম্বলির ক্ষেত্রে অলমোস্ট ডাইরেক্ট রিড করতে পারবে। আর এখানে হাই লেভেলের মধ্যে আছে সব ধরনের মেশিনে কার্যকর, আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ একই রকম সার্কিট বা একই রকম ইন্টারনাল যেটা সেরকম মেশিনে কার্যকর। আর হাই লেভেলের আরেকটা সুবিধা, মানে সুবিধা অসুবিধা না, এখানে আসলে কম্পেয়ার করতেছি। হাই লেভেলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডিবাগিং, পরিবর্তন। ডিবাগিং সহজ মানে কি, পরিবর্তনও সহজ হবে। ডিবাগিং হলো মেইনলি চিহ্নিত করা, তারপর সেটা সলভ করো, সেটাও ডিবাগিংয়ের একটা পার্ট, বাট মেইন হলো চিহ্নিত করা, ডিবাগ করা, বাগ বা ঝামেলাগুলো দূর করা। এখানে ডি মানে কিন্তু ডিই, ডিবাগ, ডিবাগ। বাগ মানে হলো প্রবলেম, আর ডি মানে হচ্ছে ডিলিট। বায়োলজিতেও নিশ্চয়ই দেখছো ডি দিয়ে ডিলিট বোঝায়, ঠিক আছে। আচ্ছা, সো এইটাই আমাদের মোটামুটি পার্থক্যগুলো হয়ে গেল। এখন নিশ্চয়ই তোলার সুযোগ পাও নাই, যেহেতু কুইকলি বলে গেছি, পরে অবশ্যই তুলে নিবা, জায়গা রেখে দাও। এই টপিকগুলো তোলা একটু কম টাইম দিচ্ছি, কারণ এগুলো নিয়ে 2 দিন টাইম দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এবং এই চ্যাপ্টার আমার একমাত্র বোরিং লাগতো হচ্ছে এইখানের উল্টাপাল্টা কথার জন্য, ঠিক আছে। মানে বেশি কথা বলে রাখছে বইগুলাতে, সো সেই জন্য এই চ্যাপ্টারটা আমার এই পার্টটা ইরিটেটিং লাগতো। বাট তোমাদের জন্য ইজি করে দেওয়ার চেষ্টা করতেছি, মেইন টপিকগুলা জাস্ট বলে দেবো, ঠিক আছে। এবং সেগুলো মনে রাখলেই এনাফ। এছাড়া যদি আরও বেশি এক্সট্রা দেখতে পারো সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড, ঠিক আছে। সো থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কী করবো, আমরা নানান রকম থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেমন সি, C++, সেগুলো দেখব, এবং সেগুলার প্রত্যেকটার ডিটেইলস দেখব। আচ্ছা, সেটার আগে তোমাদেরকে বলছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা তোমাদের কাছ থেকে একটু আস্ক করে নেব, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে, আমার যতদূর মনে পড়ে, অলমোস্ট 20টার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলরেডি নাম জানায় রাখছিলাম, এবং সেটা একটু পড়ে রাখতে বলছিলাম। তোমরা হচ্ছে একটা কমন আর একটা আনকমন, ঠিক আছে, এটা রেখে দিলাম যাতে না পড়ে। একটা কমন আর একটা, প্রত্যেকে একটা কমন আর একটা আনকমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলবা, তাহলে যেটা মোটামুটি শুনছো আর যেটা মোটামুটি শোনো নাই। সো ফার্স্টে আছে হলো পার্টিসিপেন্টে আর্নিশা। হ্যাঁ বলো, মাইক টাউন করে বলো, 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলবা। আচ্ছা ঠিক আছে, কবল আর C++। তারপরে হচ্ছে জান্নাত। পাইথন আর পার্ল, দারুণ। তারপর হচ্ছে নাওয়ার। SQL প্রলগ, দারুণ। তারপরে আছে হচ্ছে নোসিন, নোসিন স্পেলিং। আচ্ছা, জাভা রেপোর্ট। আচ্ছা, তারপরে আছে হচ্ছে নুজাবা। জাভাস্ক্রিপ্ট ফোকাস, নাইস। তারপর আছে হচ্ছে রেহনুমা। বেসিক আর ক্লাউড, নাইস। তারপর আছে হলো সাবরিনা। আচ্ছা, দুইটাই। আচ্ছা, অ্যালগল, 4টার মনে হয় আগে বলা হয়েছে, অন্য কোনোটা বলতে পারবা?
নাইস। প্রলগ কি বলা হয়েছে? প্রলগও মনে হয় বলা হয়েছে। আরেকটা ট্রাই করবা? আচ্ছা, তুমি অনেকগুলোই বলছো, ইম্পর্টেন্টগুলো বলছো, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে শ্রাবণ। রুবি মার্কারি, দারুণ দুইটা বলছো। আচ্ছা, তারপরে তামান্না। রাইট। ওরাকল, অ্যালগোল। অ্যালগোল বলা হয়েছে। আরেকটা কি ট্রাই করবো? আরেকটা ট্রাই করো। ওরাকল খুবই ভালো একটা এক্সাম্পল দিছো। আমি একটু বলে নিই, ওরাকলের ছোট্ট একটু করে বলে নিই। ওরাকল ইউজ করা হয়, ধরো যে আমরা যেগুলো ওয়েবসাইট চালাচ্ছি, ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে ওরাকল ইউজ করা হয়, ঠিক আছে? খুবই ভালো একটা এক্সাম্পল। আচ্ছা, জাভা, অ্যালগোল বলছো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর হচ্ছে আছে রাফা। হ্যাঁ, রাফা বলো। OPS5, OPS5 কিন্তু বোর্ডে আসে একটা কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, ভালো বলছো তোমরা। সো তোমাদেরকে জিজ্ঞেস করার কারণটা আসলে একটাই, অ্যাকচুয়ালি তোমরা সবাই যাতে শোনো ল্যাঙ্গুয়েজের নামগুলা, ঠিক আছে? এবং সেই জন্যই ডিফারেন্টগুলো বলতে বলা, যাতে মাথায় একটু গেঁথে থাকে সবগুলা, ঠিক আছে? অনেক সময় এরকমও আসে নিচে কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আচ্ছা, সো আমরা একটা একটা করে আগাই এখন। ফার্স্টে অবশ্যই সি। সি এর ফিচারগুলা একটা একটা করে আমি বলে দিই। সি এর ফিচারটা হলো, এগুলা এগুলা জানা থাকলে হবে, বই পড়ার চেষ্টা করবা, রিডিং পড়ার চেষ্টা করবা, বাট এগুলো জানা থাকলে দ্যাটস এনাফ, ঠিক আছে? বেয়ার মিনিমাম। সিটা ইনভেন্টেড হয়েছে হচ্ছে 1970 সালে বাই ডেনিস রিচি অ্যান্ড ব্রায়ান কার্নিঘান, ঠিক আছে? এখন ডেনিস রিচি, ধরো যে আমরা ডেনিস রিচিকে কিন্তু চিনি না। ডেনিস রিচি দিয়ে অপারেটিং সিস্টেম বানানো হলো সি প্রোগ্রাম ইউজ করে, বাট আমরা বিল গেটসকে চিনি। এটা আসলে ঠিক না, দুজনকেই চেনা দরকার, ঠিক আছে? এবং তোমাদের বইয়ে মনে হয় ছবিও দেওয়া আছে। আমাদের ফার্স্ট ক্লাসে, ভার্সিটির ফার্স্ট ক্লাসে ডেনিস রিচির ছবি দেখায় আস করছিল যে এই লোকটাকে বলো। আমরা মোটামুটি পারছি, বাট পরে ব্রায়ান কার্নিঘানের ছবি দেখাইছে, আমরা পারিনি, ঠিক আছে? সো মানে এই দুজন ব্যক্তি খুবই ইম্পর্ট্যান্ট, তার মধ্যে ডেনিস রিচি এ বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, সি ফার্স্টেই বলে নিছি এটা একটা মধ্যস্তরের ভাষা, এটা বলে নিছি অপারেটিং সিস্টেম বানানো যায়, এবং মূলত এই উদ্দেশ্যটাতেই তৈরি, অপারেটিং সিস্টেম বানানোর জন্যই মেনলি এটা তৈরি হয়েছে। আর এর পরের যে লাইনটা, এটা আসলে বুঝবা না, এটা আপাতত মাথায় রাখো, কারণ এটা আমাদের নেক্সট ক্লাসের ফার্স্টের দিকের আলোচনা, ফার্স্টের দিকে বা মাঝখানের দিকের আলোচনা। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল ইউজ করা হয়। স্ট্রাকচার্ড বলতে তোমার এখানে কোনো ভিজুয়াল তুমি এইড পাবা না, যেমন জাভা, তারপরে ধরো যে আমাদের একটু পুরনো যেগুলো মোবাইল বা এখনকার মোবাইলগুলো, সেগুলোর অ্যাপ্লিকেশনগুলো অনেকটা জাভা বেসড, ঠিক আছে? সো জাভা আমাদের একটা ভিজুয়াল সুবিধা দেয়, বাট আমাদের মানে জাভা অনেকটা একটা ভিজুয়াল সুবিধা দেয়, কিন্তু সিতে আমরা সেই সুবিধাটা পাবো না। আমরা ইনপুট দেবো, আউটপুট দেখাবে, আর কিচ্ছু না। তারপর পাইথন ইউজ করে অ্যাকচুয়ালি প্যাটার্ন ড্র করা যায়, আর অনেক কিছুই করা যায়, ঠিক আছে? পাইথনটা আমি বারবার বলতেছি, পাইথনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপর এখন মানে ইন কেস অফ সফটওয়্যার রিলেটেড যে কোনো কাজে পাইথন আনবিলিভেবল একটা জিনিস। আর পাইথনের আরেকটা সুবিধা আছে বলে নিই, পাইথন হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এবং এটা খুবই খুবই শর্ট, মানে এটা খুবই খুবই শর্ট, আর এটা লাইব্রেরি যেটা, সেটা আনবিলিভেবলি এনরিচড। সো তোমার কষ্ট অনেক কম। সো যে পাইথন প্রোগ্রামিং যে করে, এবং তোমাদের কোনো ফ্রেন্ড যদি আগে থেকে প্রোগ্রামিং করে, ম্যাক্সিমাম কেসে দেখবা তারা হচ্ছে পাইথন প্রোগ্রামিং করে, কারণ পাইথন দিয়ে করা যায় অনেক কিছু এবং শেখাটাও অনেক সোজা, ঠিক আছে? আচ্ছা, তো পাইথন নিয়ে একটু বলে রাখলাম। এখন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেলটা ফলো করা হয়, এটা আপাতত একটু মুখস্থ রাখো, নেক্সট দিন পরশু দিন এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেলটা আসলে কি, ঠিক আছে? আর সি ল্যাঙ্গুয়েজ, এটার একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আছে। সি ল্যাঙ্গুয়েজকে বলা হয় মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে?
মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো সেই জন্যই সি শেখানো হয়েছে তোমাদের। সেই জন্য আমাদের বইয়েটাও ফার্স্টের সেমিস্টারে যেগুলো বই আছে সেগুলো মেইনলি সি রিলেটেড, ঠিক আছে। সি এর ভার্সন আছে কিছু, আনসিসি এরকম, বাট সি রিলেটেড। আচ্ছা, সি এর এই যে আনসিসি বলতে বলতেই চলে আসছে, সি এর কিছু ভার্সন আছে, যেমন টার্বো সি, আনসিসি, ভিজুয়াল সি। ভিজুয়াল সি স্ট্রাকচারের সাথে মেইনলি রিলেটেড না, সেটা হচ্ছে ভিজুয়াল। এখন বলছি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, ওইটা হলো ভিজুয়াল প্রোগ্রামিংয়ের সাথে রিলেটেড, ভিজুয়াল সিটা। তারপর সি, সি প্লাস প্লাস, তারপর সি হ্যাশ, এগুলো তো আছেই সি এর ভার্সন, ঠিক আছে। ও তোমরা সি হ্যাশ বলো নাই কেউ এক্সাম্পল দিতে গিয়ে, আমিও তো এখানে দিইনি। সি হ্যাশটা অনেক ইম্পর্ট্যান্ট। সি হ্যাশ হচ্ছে কেউ যদি গেম বানাইতে ইন্টারেস্টেড হও তাহলে তোমাদের সি হ্যাশটা শিখে নেওয়াটা অনেক ভালো, ঠিক আছে। পাইথন দিয়ে বানানো যায়, পাইথন অনেক বেশি জস, ঠিক আছে, মানে সোজা এবং জস। আচ্ছা, সো এরকম এর মধ্যে একটু ইন্টারেস্টিং পার্ট আছে। টার্বো সি যেটা, সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে সেটার মেইন ফিচার হচ্ছে এটা একটা ট্রান্সলেটর। সেটা নিয়ে যখন সি ডিটেলস আলোচনা শুরু হবে প্রোগ্রামিং সহ তখন বলে দেবো, ঠিক আছে। বাট টার্বোসিটা একটু স্পেশাল। টার্বোসিটা টার্বোসিটা হলো একটু ট্রান্সলেটর। আচ্ছা, এখানে একটা মজার জিনিস, আনসিসিয়ার আমাদের যে বইটা আছে সেটা ডেনিস রিচিরির নিজের লেখা, ঠিক আছে। আমরা যে বইটা পড়ি, আনসিসিয়ার যে বইটা পড়ি, সেটা ডেনিস রিচির নিজের লেখা, এবং বইগুলো খুবই খুবই সোজা। আমার মনে হয় তোমাদের কলেজের বইগুলো হচ্ছে সোজা, কারণ হচ্ছে বুঝতেই পারতেছো বই হাজার হাজার ইংলিশ বই আছে সি প্রোগ্রামিংয়ের উপর, তার মধ্যে ভার্সিটি বেস্ট বইগুলোকেই চুজ করে। সো এগুলো খুবই স্বয়ংসম্পূর্ণ, এবং তোমাদের বই শুরু থেকে শেষ পড়ে গেলে একা বোঝাটা প্রায় অসম্ভব, বাট ওই বইগুলা শুরু থেকে শেষ পর্যন্ত গেলে একা বোঝাটা প্রায়, মানে একা না বোঝাটা প্রায় অসম্ভব। সো ওই বইগুলো অনেক ভালো, হ্যাঁ অনেক ডিটেলস, সেই জন্যই একা বোঝাটা সোজা। আচ্ছা, যাই হোক, সো এগুলো মোটামুটি গেল। এরপর সি প্লাস প্লাস, এখানে তো একটু টাইম চলে গেল, সো একটু টান দিতে হবে। সি প্রোগ্রামের আমি সবগুলো প্রোগ্রামের একটা করে এক্সাম্পল দিছি, এটা ফরহাদ মঞ্জুরের বই দেখে ইন্সপায়ার্ড হয়েছি, সেখানে মোটামুটি সবগুলোই পেয়ে গেছি। আর সেটা বাইরে মনে হয় ওরাকলের এক্সাম্পল ছিল না, সেটা আমি অ্যাকচুয়ালি সেটাও দেখাই দেবো। এই পার্টটা জাস্ট এইটুকু, এটা একটা ওয়ান অফ দ্য স্মলেস্ট সি প্রোগ্রাম। সি প্রোগ্রামের অনেকটা এরকম হয়, এই যে এখানে এসটিডিআইওটা আছে না, এই এসটিডিটা দিয়ে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড লাইব্রেরি বোঝানো হয়েছে, এই এসটিডিটা দিয়েই স্ট্যান্ডার্ড লাইব্রেরি বোঝানো হয়েছে। আর তোমরা মোটামুটি এইটুকু বোঝার কথা। তারপরেও আমি অ্যাকচুয়ালি ডিটেলস আলোচনা করব যে প্রত্যেকটা কেন আসছে, কী বুঝাইছে, ঠিক আছে। আর মোটামুটি সিটা দেখতে এরকম হয়, জাস্ট দেখতে কীরকম হয় সেটাই মাথায় রাখো। এখন প্রোগ্রামিং এখানে শেখার দরকার নাই, ঠিক আছে। এটা হচ্ছে এক্সাম্পল সি। সি প্লাস প্লাসটা অনেকটা এরকম। আচ্ছা, এবং সি প্লাস প্লাসটা ডিটেলস যদি ইনফরমেশন বলতে যাই, সেটা হচ্ছে বিজার্ন স্ট্রাউস্ট্রুপ, সে হচ্ছে ইনভেন্ট করছে 1980 সালের দিকে, এবং সে সিকে বেস করেই মেইনলি আবিষ্কার করছে। এবং এই সি প্লাস প্লাসটা অ্যাকচুয়ালি সি, কিন্তু সি এর হচ্ছে বড় ভাই। যদি সি হচ্ছে অতটুকু সেট হয় তাহলে সি প্লাস প্লাসটা হচ্ছে পুরাটা মিলায়, ঠিক আছে। তাহলে সি প্লাস প্লাসটা হলো পুরাটা মিলায়, ঠিক আছে, পুরাটা। এবং সি মেইনলি একটা স্ট্রাকচার্ড মেথড ফলো করে। স্ট্রাকচার্ড মানে সবচেয়ে নর্মাল মেথড, সোজা কথা এতটুকু মাথায় রাখো, স্ট্রাকচার্ড বলতে নর্মাল মেথড। বাট সি প্লাস প্লাসটা মানে অন্যান্য যে মেথডগুলো আছে, আমি জাস্ট মেথডগুলোর ছোটো করে নাম বলি, নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা হবে মেথডগুলো নিয়ে। একটা হলো বললাম ভিজুয়াল প্রোগ্রামিং, ঠিক আছে। আরেকটা আছে হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তোমরা নামটা আমার মনে হয় শুনছো আগে। আর আরেকটা আছে হচ্ছে ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং। সো সি প্লাস প্লাসটা অ্যাকচুয়ালি শুধুমাত্র স্ট্রাকচার প্রোগ্রামিং না, এটা অন্যগুলোকেও কম বেশি ধারণ করে সি প্লাস প্লাসটা। বাট স্ট্রাকচারটা এটার মেইন, মানে এটার বেস সিকে যেহেতু বেস করা হয়েছে, সো এটা যেহেতু মেইনলি স্ট্রাকচারটাকে ফলো করছে, অনেক বইয়ে দেখবা যে সি প্লাস প্লাসটাকেও স্ট্রাকচার্ড মডেলের প্রোগ্রাম বলছে, মানে সবচেয়ে সহজ মডেল, ঠিক আছে। আচ্ছা,
এখানে ওইটাই বলছি, সি প্লাস প্লাস ইজ বোথ স্ট্রাকচার্ড মডেলেরও, তারপর অবজেক্ট ওরিয়েন্টেডও, ইভেন্ট ড্রিভেন না আসলে, বাট ভিজুয়াল। ও আচ্ছা, সি আর সি প্লাস প্লাস তো ভিজুয়ালও না, এটা স্ট্রাকচার্ডও সাথে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলেরও ফলো করে। দুইটা মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাকচুয়ালি বেটার মডেল, ঠিক আছে। স্ট্রাকচার্ড হচ্ছে সবচেয়ে সোজা মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড একটু বেটার মডেল। এখানে কয়েকটা ফিচার থাকে, সেগুলো ফিচারগুলো কী কী সেগুলো আলোচনা করলেই অবজেক্ট ওরিয়েন্টেডটা একদম ক্লিয়ার বুঝতে পারবা। সো এটা বোথ স্ট্রাকচার্ড এবং অবজেক্ট ওরিয়েন্টেড, বাট যদি কোনো একটা স্পেসিফিক বলে বা একটা অপশন থাকে তাহলে আমরা স্ট্রাকচারটা রাইট দেব। আচ্ছা, সি প্লাস প্লাস দিয়ে কী বানানো হয়? সি প্লাস প্লাস দিয়ে ব্রাউজার বানানো যায়, ব্রাউজার, ঠিক আছে। এবং যেমন ক্রোম, তারপর হলো মাইক্রোসফট এজ, তারপর আছে হলো ইউসি ব্রাউজার বা এরকম যা যা আছে, ঠিক আছে। ক্রোম, ফায়ারফক্স এগুলোই তো বেশি ইউজ করা হয়, ক্রোম, ফায়ারফক্স আর এজ। এজটা ভালো হয়েছে এখন, এজটার খুবই বাজে অবস্থা ছিল একসময়। আর ক্রোমটা তোমাদেরকে সাজেস্ট করবো ক্রোমটা একটু কম ইউজ করার। ক্রোমের একটা ঝামেলা আছে, ক্রোম হচ্ছে প্রচুর র্যাম খায়, ঠিক আছে। সো তোমরা ল্যাপটপে যদি মানে ব্রাউজার ইউজ করো, ক্রোমটা একটু কম ইউজ করবা। মাইক্রোসফট এজটা এখন যথেষ্ট ভালো, আর ক্রোমটা ভালো হচ্ছে, হয়তো নেক্সট আপডেটে ভালো হয়ে যাবে। আচ্ছা, আর এখানেই মজার বিষয়, জাভা খুবই ইম্পর্ট্যান্ট একটা ল্যাঙ্গুয়েজ। বললাম তো আমাদের মোবাইল ফোন, এখনকার মোবাইল ফোন এখনও জাভা বেসডই মেইনলি, ঠিক আছে। আর আগেরগুলো তো পুরাই দেখবা যে জাভা লেখাই ছিল, এখন জাভা লেখা থাকে না, বাট জাভা বেস্ট। সো জাভা আবার সি প্লাস প্লাসকে দেখেই ইন্সপায়ার্ড হয়েছে, ঠিক আছে। সি প্লাস প্লাসটাকে দেখেই ইন্সপায়ার্ড হয়েছে। এরপর আছে হলো ভিজুয়াল বেসিক, ঠিক আছে। আচ্ছা, ভিজুয়াল বেসিক এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ভিজুয়াল প্রোগ্রামিং মডেল, ঠিক আছে। এবং আবিষ্কার করছে কে? জন কেমিনি আর টমাস কার্টস। তোমরা হচ্ছে নর্মালি একজনের নাম অন্তত মনে রাখার চেষ্টা করবা, যেখানে দুইজনের নাম আছে অন্তত একজনের নাম মনে রাখার চেষ্টা করবা, ফার্স্ট জনের নাম মনে রাখার চেষ্টা করবা। এবং এটা মোটামুটি শিওর থাকো, যেখানে দুইজন আবিষ্কারক আছে সেটা কোশ্চেনে আসার চান্স অলমোস্ট জিরো, এক্সেপ্ট ফর সি, ঠিক আছে। বাকিগুলার পরীক্ষায় আসার চান্স মানে ক্লোজ টু জিরো। সো একটু জাস্ট পড়বা যাতে অন্তত গেস করতে পারো। আর আমার মনে হয় না কখনো আসবে, তাও তোমাদের দিয়ে দিছি, এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিছি। আর ভিজুয়াল বেসিকটা হচ্ছে সি প্লাস প্লাস, যেমন সি এর একটা আপগ্রেডেড ভার্সন, ভিজুয়াল বেসিকটা হচ্ছে বেসিকের একটা আপগ্রেডেড ভার্সন। এবং বেসিকটা পুরা রূপটা কি? বি দিয়ে বিগিনার্স, এ দিয়ে অল পারপাস, এস দিয়ে সিম্বলিক, সিম্বলিকটা বলতে মনে হয় ভুলে গেছিলাম, আর হচ্ছে আই দিয়ে ইনস্ট্রাকশন, আর সি দিয়ে কোড। সো বিগিনার এটা তোমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। বেসিকের ফুল ভার্সনটা কি? বিগিনার্স, অল পারপাস, সিম্বলিক, ইনস্ট্রাকশন, কোড। এবং ভিজুয়াল বেসিক তাহলে কি সামনে একটা ভিজুয়াল জাস্ট যোগ হবে। এখানে একটা ওয়ার্ড হাইলাইট হচ্ছে অনেক, একটা হলো বিগিনার্স, আরেকটা ওয়ার্ড হালকা হাইলাইট হয়েছে যেটা নিয়ে আমরা আগে কথা বলে ফেলছি, অল পারপাস। সো অল পারপাস নিয়ে এখন কথা বলবো না, এখন বিগিনার্স নিয়ে কথা বলি। যেহেতু এটা বিগিনার্স একটা কোড আর কি, বিগিনার্স সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, তাহলে এই প্রোগ্রামটাও আসলে খুবই সোজা, এটা লেখা খুবই সোজা, ঠিক আছে। সো এটা আচ্ছা, এটা মানে বিগিনাররা খুবই সহজে শিখতে পারবে। আর বেসিকটা তো ছিলই, বেসিকটাকে ভিজুয়াল বেসিক বানাইছে, আসলে বেসিকটাকে মাইক্রোসফট কিনে নিছিল, তারপর সেটাকে ভিজুয়াল বেসিক বানাইছে, ঠিক আছে। আর ভিজুয়াল বেসিকটা মেইনলি একটা জিইউআই মানে কি? জিইউ মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল মানে কি? অবশ্যই ভিজুয়াল এইড আছে, তাই না? সেজন্য এটা ভিজুয়াল বেসিক। এবং জিইউআই ওগুলাকেই বলা হয় যেগুলা ভিজুয়ালের সাথে রিলেটেড, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটার ফুল রূপ অতটা ইম্পর্টেন্ট না, একটু জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে। হালকা দু একবার পড়লেই খাতায় লিখবা, তখন হয়ে যাবে। আর এখানে বেসিক ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা স্ট্রাকচার টাইপ, কারণ সেখানে ভিজুয়াল ওরকম ছিল না।
বাট ভিজুয়াল বেসিক সেটা কি, ভিজুয়াল টাইপ মডেল ফলো করে, সেটা বেসিকটা স্ট্রাকচার টাইপ মডেল ফলো করে, আর ভিজুয়াল বেসিকটা ভিজুয়াল টাইপ মডেল ফলো করে, ঠিক আছে। আচ্ছা, ভিজুয়াল বেসিকের একটা এক্সাম্পল দেখাই দিই। ধরো যে আমি দুইটা যোগ করব, দুইটা সংখ্যা যোগ করব, ধরো যে 5 আর 6 যোগ করব। সো ভিজুয়াল বেসিকের এক্সাম্পলটা দেখলেই বুঝবা যে এটা কত সোজা। এখানে ফার্স্টে বলতেছে যে লেট a ইজ ইকোয়াস টু 5, মানে একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছে a ইজ ইকোয়াস টু 5, লেট b ইজ ইকোয়াস টু 6, লেট সাম মানে যোগফল ইজ ইকোয়াস টু a এর ভ্যালু প্লাস b এর ভ্যালু মানে a প্লাস b, তারপর প্রিন্ট সাম, তারপর এন্ড। কত সোজা দেখছো? সেই জন্যই কিন্তু এটা বেসিক বা বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড বলা হয়েছে, ঠিক আছে। এটাও আসলে মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একটু মানে পরিচিত থাকলা, কেমন। তারপরে হচ্ছে জাভা। জাভা অ্যাকচুয়ালি ইনভেন্টেড ইন 1984 আর হচ্ছে রিফারবিশড, এবং অনেক বইয়ে মানে লেখা দেখবা যে 1991-এ আবিষ্কৃত হয়েছে, আসলে সেটা না, এটা 1984-এ আবিষ্কৃত হয়েছে, বাট এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছিল 1991-এ, ঠিক আছে, জাভা। এবং জাভা আবিষ্কার করছে যে সে খুবই ইম্পর্টেন্ট, সে হচ্ছে জেমস গসলিং, মোস্ট প্রবাবলি, রাইট, জেমস গসলিং। এবং সে আর তার ফ্রেন্ডরা, তোমাদের মাহবুবুর সাহেব বইও লেখা আছে, সে হচ্ছে একটা কফি শপে বসে এটার আইডিয়াটা মাথায় আসছিল। সো কফি শপে বসে আসছে এবং প্রতীকটা দিয়ে দিছে, জাভার প্রতীকটা দেখবে একটা কফি কাপ, রাইট। আচ্ছা, আর কমার্শিয়ালি এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফর্মে আসছে, আর কমার্শিয়ালি পাবলিশ হয়েছে 95 সালে, এটা দরকার নেই, জাস্ট একটু জানায় রাখলাম, এটা একদমই দরকার নেই কমার্শিয়ালি কত সালে পাবলিশ হয়েছে। এটা হচ্ছে জাভা হলো অবজেক্ট ওরিয়েন্টেড টাইপ। আপাতত আমরা কি পড়ছি, স্ট্রাকচার হচ্ছে একদম নর্মাল টাইপ, আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে একটা হাই লেভেল। সো জাভা একটা হাই লেভেল, মোটামুটি থার্ড জেনারেশন, বাট বেশ হাই লেভেলের অবজেক্ট ওরিয়েন্টেড টাইপ, ঠিক আছে, বা অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করে। কম্প্যাটিবিলিটি অনেক বেশি, কম্প্যাটিবিলিটি মানে সব কিছুর সাথেই চালানো যায়, সব কিছুর সাথে ইউজ করা যায়, সেজন্য জাভা দিয়ে যেমন অনেক অ্যাপ বানানো যায়, তেমন সেইভাবে আমাদের যেগুলা সিস্টেম অফ ফোনস, সেগুলোও মেইনলি জাভা দিয়ে তৈরি, মানে পর্দার অন্তরালে যেগুলো সিস্টেম কাজ করে সেগুলোও জাভা দিয়ে তৈরি। ও আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, অপারেটিং সিস্টেমও জাভা দিয়ে করা যায়, জাভা দিয়ে সব কিছুই করা যায়, মানে জাভা দিয়ে এভরিথিং করা যায় মোটামুটি, ঠিক আছে। বাট জাভাটা একটু একটু পেঁচানো, একটু আমরা দেখি জাভার একটা এক্সাম্পল দেখে ফেলি। চাইলে তুলে রাখতে পারো খাতায় একবার, তাইলে বা এগুলা এক্সাম্পলগুলো না তুললেও সমস্যা নাই। এক্সাম্পলটা এরকম, ধরো যে হ্যালো ওয়ার্ল্ড নামের এটা প্রিন্ট করবো, সেখানে পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড, একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, মানে স্ট্রিং আর্গস আছে, ঠিক আছে। এগুলা বুঝাইতে গেলে তো জাভা বুঝাইতে হবে, সো আপাতত ডিটেলস বুঝাবো না, ঠিক আছে। জাভা ফার্স্টে পড়ে হচ্ছে ব্র্যাক ভার্সিটিতে জাভা একদম ফার্স্টে পড়ে, আচ্ছা। আর বেশিরভাগ জায়গায় সি ফার্স্টে পড়ে, আর ব্র্যাক ফলো করে হলো এমআইটি, হার্ভার্ড, এদেরকে ফলো করে। এমআইটি, হার্ভার্ড ফার্স্টে জাভা করে, ঠিক আছে, আচ্ছা। সো পরে আবার সিস্টেম আউট, প্রিন্ট, এটা এলএন, ঠিক আছে, আইএন না, এলএন, হ্যালো ওয়ার্ল্ড। সো প্রিন্ট হয়ে যাবে। এটা একটু কমপ্লিকেটেড, জাভাটা একটু কমপ্লিকেটেড, জাভা করে মজাটা একটু কম, মানে একদম শুরুতে স্টার্টিংয়ে, ঠিক আছে। বাট পরবর্তীতে জাভা করতে কমফোর্টেবল হয়ে গেলে অনেক কিছু করা যায়, বললাম তো জাভা একটা খুবই ভার্সেটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল অফ জাভার কোডটা দিয়ে দিছি, মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট পরিচিত হয়ে থাকো। এরপর অ্যালগলের ফুল রূপটা কি, অ্যালগোএল বা অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। এই টাইপের টোটাল 4টা আছে অ্যালগল টাইপের, এগুলাকে বলে অ্যালগল লাইক প্রোগ্রাম। একটা হচ্ছে অ্যালগল, একটা হলো ফোরট্রান, একটা হলো লিস্প, একটা হচ্ছে কোবল। অ্যালগলের মতো, ঠিক আছে, কাছাকাছি লেভেলের। এগুলোর মধ্যে মানে বেসিক ফরম্যাটটা অ্যালগল বলে, এগুলোকে অ্যালগল লাইক বলা হয়, এবং অ্যালগলটা আসলে বেশি সফল, ঠিক আছে, ওভারঅল বেশি সফল। অ্যালগলটাও স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার মানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পাইলাম এখন পর্যন্ত একটা, সেটা হচ্ছে জাভা, ঠিক আছে।
আচ্ছা, এখন অ্যালগলের একটা এক্সাম্পল দেখে ফেলি। অ্যালগলটাও বেশ সোজা, ইংরেজি কথাবার্তা দিয়েই প্রোগ্রাম লেখা যায়। ও আচ্ছা, এখানে একটা কথা লিখে ফেলছি। কোড ব্লকস তোমরা মোটামুটি অলরেডি নাম শুনে ফেলছো, আমরা নেক্সট দিন ডাউনলোডটাও হয়তো দেখায় দেবো, নেক্সট দিনই, ঠিক আছে? ডাউনলোডটাও হয়তো দেখায় দেবো। আর কালকে থেকে অ্যাকচুয়ালি, মানে কালকে বলতে নেক্সট ক্লাস থেকে প্রোগ্রামের মেইন পার্টগুলা, যেমন প্রোগ্রামের ভুলগুলা কীরকম হয় ক্লাসে হয়তো পড়াইছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এবং তোমাদের মানে ফার্স্ট পার্ট যেটা, সেটার এমসিকিউগুলা, ফার্স্ট পার্টটা একদম অফিসিয়ালি শেষ হবে ওইখানে, তখন এমসিকিউগুলো দিয়ে দেবো। অনেকগুলো এমসিকিউ দিছি, ওগুলা করলেই মোটামুটি এমসিকিউ কভার হয়ে যাবে। আমি অ্যান্সার দেবো না, ফার্স্টেই বলছি, অ্যান্সার দেবো হচ্ছে পরের ক্লাসে। সো তোমাদের কাজ থাকবে, এবং তোমাদের কাজ থাকবে সেগুলোর প্রবলেমগুলা, যেগুলো তোমাদের কাছে মনে হলো যে পড়লাম, বই পড়লাম বা নোট পড়লাম, কিন্তু তারপর প্রবলেম মনে হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করব ক্লাসের শুরুতে, ঠিক আছে? এরপরের ক্লাস হচ্ছে মঙ্গলবার, আর তারপরের ক্লাসটা হচ্ছে রবিবার। সো রবিবারের ক্লাসে আলোচনা হবে। তোমরা যদি শুক্রবার পড়তে চাও সেটা আলাদা কথা, বাট আমি নর্মাল সেন্সে বললাম। আচ্ছা, সো এখানে দেখো ফার্স্টে বিগিন করছে, লাস্টে ইন্ট করছে, মাঝখানে একটা ফাইল নিয়ে আসছে, আর এগুলা হচ্ছে সংকেত, ইবিসি, ডিআইসি, ঠিক আছে? এগুলা সংকেত। এই লাইনটা আমি নিজেও পরিচিত না, সো এটা আসলে বোঝানো সম্ভব না, অ্যালগল করি নেই, ঠিক আছে? অ্যালগল করি নেই, জাভা, পাইথন আর সিটাই মেইনলি কম বেশি করা হয়েছে, বাট অ্যালগলটা আসলে করা হয় নাই, ঠিক আছে? বাট এখানে গেস করা যাচ্ছে যে মানে এইটা লাইব্রেরি ফাংশনের সাথে রিলেটেড। এটা লিখলে এটা তো আমরা বুঝতেছি না, এটা তো বাইনারিও না। সো লাইব্রেরি ফাংশন থেকে কোনো একটা কাজ হয়ে মানে এখানে কাজটা কমপ্লিট করে দিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে ইটা যেটা বলছে সেটাকে রিপ্লেস করতে বলছে এই লেখাটা দিয়ে, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে। তারপরে মোটামুটি ওয়াইল ট্রু ডু, এটা দিয়েও কি বুঝাইছে এই লাইনটাও আমি এক্সপ্লেন করতে পারতেছি না, সেজন্য সরি, অ্যালগোটা যেহেতু করা হয়নি। তারপর বিগিন করে, মানে বিগিন বলতে কি, আউটপুট শোটা বিগিন করে রাইট করছে, রাইট মানে হচ্ছে এখানে প্রিন্ট, সো প্রিন্ট করছে। আবারও এটা আলাদা করে মুখস্থ করার কিছু নাই, জাস্ট একটু পরিচিত থাকলে অ্যালগলটা কীরকম। এবং যখন অ্যালগল টাইপের অন্যগুলা কি বললাম, লিস্প, তারপর ফোরট্রান, ওগুলাও দেখবা যে এই টাইপেরই অনেকটা, ঠিক আছে? এরকম লাস্টে সেমিকলন টেমিকলন আছে, তারপর এরকম মানে একটু একটু ভিন্ন রকম, ঠিক আছে? ওগুলো আর একটু ভিন্ন রকম হবে। আচ্ছা, এটা এক্সাম্পল অফ অ্যালগল। তারপর ফোরট্রানে চলে আসছি। ফোরট্রান হচ্ছে এখানেও একজন আবিষ্কারক, তার মানে এটা ইম্পর্টেন্ট, জন বেকাস, বা কোনো একটা বইয়ে বেকুসও লেখা আছে, মানে ইংরেজি বানানটা এরকম, ইউএস আর কি। সো বেকাস না বেকুস বলবা সেটা তোমার ইচ্ছা। 1957 মেইনলি আবিষ্কার করছে, ঠিক আছে? এবং ফোরট্রানের দুইটা ভাগ আছে, একটা হলো ফর, একটা হলো ট্রান্স। ফর মানে হচ্ছে ফর্মুলা, আর ট্রান্স মানে হচ্ছে ট্রান্সলেটর, ফর্মুলা ট্রান্সলেটর। ফোরট্রান কোথায় ব্যবহৃত হয়? ফোরট্রান কোথায় ব্যবহৃত হয় বলো তো? ফোরট্রান ব্যবহৃত হয় হচ্ছে, হ্যাঁ, বাণিজ্যিকে কোবল, বাণিজ্যিকে কোবল। ফোরট্রান হচ্ছে শিক্ষা বিজ্ঞান, বিজ্ঞান ও গবেষণা, এগুলা কোবলটা বাণিজ্যিকে কোবল, ঠিক আছে? আচ্ছা, ফর্মুলা ট্রান্সলেশন অনেক বই লেখা আছে, বাট ট্রান্সলেটরটা বেশি কমন, ঠিক আছে? তবে দুইটা লিখলেই হয়ে যাওয়ার কথা, হয়তো দুইটাই ব্র্যাকেটের ফর্মুলা ট্রান্সলেশনটা লিখে দিয়ে ব্র্যাকেটের ট্রান্সলেটর কথাটা লিখে দিলাম, যদি ফুল রূপটা আসে। তবে ফুল রূপটা আসলে বেসিকেরটা আসার সম্ভাবনাই বেশি। সো জন বেকাস এটা তৈরি করছে, এটা ফোরট্রানের। আচ্ছা, সো যেটা বললাম, যেহেতু এটার ব্যবহার কমে গেছে, সো পিসিতে ব্যবহার কমছে, বাট মেইন ফ্রেম আর মিনি কম্পিউটারে এখনও অ্যালগলের ব্যবহার, মানে অ্যালগল না সরি, ফোরট্রানের ব্যবহারটা দেখা যায়। এবং ফোরট্রানের একটা প্রোগ্রামের এক্সাম্পল দিছি, এটা বোঝাটা খুবই সোজা। ফার্স্টে বলে নিছে যে আমি এ বি আর সাম নিয়ে কাজ করব। এর একটা ভ্যালু থাকবে 5, বি এর একটা ভ্যালু থাকবে 6, আর সামের ভ্যালুটা হবে এ এর ভ্যালু প্লাস বি এর ভ্যালু, তার মানে এ প্লাস বি।
আর বলে দিছে ইন্টিজার, তার মানে এ বি আর সি যে 5 6 আর সাম যে 11, মানে সেটা কী টাইপের সেটা শুরুতে একটু বলে দিছে। এটা সি প্রোগ্রামের ক্ষেত্রেও দেখব যে আমরা কোনো কিছু নতুন এ বি সি ডি বা যে কোনো কিছু আনতে গেলে ফার্স্টে বলে নিতে হবে যে সেটা কীরকম। সো ইন্টিজার 5 6 আর 11। লাস্টে বলছে প্রিন্ট সাম, তারপর বলতেছে স্টপ করো, ওইটা অনেকটা মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলির হল্টের মতো, আর লাস্টে বলতেছে ইন্ট করো। ঠিক আছে, সো এটা এক্সাম্পল অফ ফোরট্রান। পারফেক্ট। সো আমাদের মোটামুটি মানে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা সেটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এক্সাম্পলগুলো আমি একসাথে লিখে দিছি যাতে তোমাদের এক্সাম্পলগুলো যদি কখনো প্রয়োজন হয়, মানে অনেক সময় আসে কোনটা থার্ড জেনারেশন কোনটা ফোর্থ জেনারেশন, সেটা যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, সো এটাও তুলে নিও, জায়গা রেখে দিতে পারো। সো ফোর্থ জেনারেশনে চলে যাই। ফোর্থ জেনারেশনে আমরা অ্যাকচুয়ালি 3টা পড়বো। একটা হচ্ছে ফার্স্টেই বলে নিছি এসকিউএল একটা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আর এসকিউএলের সাথে রিলেটেড ওরাকল এসকিউএলের সাথে রিলেটেড ওয়েবসাইট এসকিউএল মানে ডাটাবেস, সেটা ওয়েবসাইটের ক্ষেত্রে আনবিলিভেবলি ইম্পর্টেন্ট। ডেটাবেস ওয়েবসাইটে এক জায়গায় যদি চেঞ্জ করো আরেক জায়গায় কানেক্টেড থাকতে হবে, সো ডাটাবেস খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এক জায়গার সাথে আরেক জায়গায় যে কানেক্টেড সেটাকে বলে রিলেশনাল ডাটাবেস। ঠিক আছে, সো রিলেশনাল ডাটাবেসটা মেনলি খুবই ইম্পর্টেন্ট, এবং আরডিবি মানে ওইটাকে কী বলে সেটা পরে বলতেছি। এখন রিলেশনাল ডাটাবেসের সাথে মেনলি ওরাকল কানেক্টেড, আর রিলেশনাল নন রিলেশনালের মানে একটা মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল। ওরাকলটা মেনলি রিলেশনাল ডাটাবেসের সাথে কানেক্টেড। ঠিক আছে, সো এসকিউএল এইটা একটু স্পেশাল। এটা যেহেতু এই ল্যাঙ্গুয়েজটা ডেটাবেসের সাথে কানেক্টেড, এটা স্ট্রাকচার্ড বা এরকম বলা যায় না, স্ট্রাকচার্ড বলা যায় মোটামুটি, ভিজুয়াল না এবং অবজেক্ট ওরিয়েন্টেডের মতো অত হাইও না। ঠিক আছে, বাট এটাকে তোমাদের বইয়ে বলছে হলো ডিক্লারেটিভ। আমরা স্ট্রাকচার বলতে পারতাম টেনে টুনে, পারফেক্ট হতো না, বাট এটাকে বলে ডিক্লারেটিভ, মানে এটা একটু স্পেশাল বলতে এটা একটু ইউনিক সোজা কথা, সেজন্য এটাকে বলছে ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ। ডিক্লারেটিভ কেন সেটা এক্সাম্পলে আমরা দেখে নেব। আর এটা হচ্ছে ইউজ টু হ্যান্ডেল RDBMS/DBMS। ডিবিএমএস আর RDBMS কি? ডিবিএমএসটা হলো ডিবি দিয়ে বুঝাইছে ডেটাবেস, আর এম দিয়ে ম্যানেজমেন্ট, আর এস দিয়ে সিস্টেম। তাহলে যদি RDBMS হয় সেটা কি? রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, সো RDBMS আর DBMS এই দুইটার ক্ষেত্রেই এসকিউএল ব্যবহৃত হয়। এবং এক্সাম্পল হচ্ছে যেমন ডেটা টেবিলে আমি মানে একটা ডেটা টেবিল তৈরি করব ফর ক্রিয়েটিং টেবিল, সেখানে এসকিউএল ইউজ করতে পারো। তারপর ডেটা চেঞ্জ করব, অল্টারনেট করব, সেখানে তুমি ইউজ করতে পারো এই এসকিউএলটা। তারপর আদার ম্যানেজমেন্ট যেগুলো ইস্যু আছে, যেমন একটা ডেটার সাথে আরেকটা ডেটা রিলেট করা, সেখানে ওরাকলটা থ্রাইভ করবে, বাট এসকিউএল দিয়েও করা যাবে কম বেশি। ঠিক আছে, আচ্ছা, সো এগুলাই। আর ইনফরমেশন মনে হয় দেই নেই, এসকিউএলের একটা এক্সাম্পল দিয়ে দেই। চ্যাপ্টার 6-এ গিয়ে এসকিউএল অ্যাকচুয়ালি শিখাবো। এসকিউএলের খুব বেশি এক্সাম্পল তোমাদের বইগুলোতে নাই, বাট তারপরেও শিখাবো। আচ্ছা, যেমন এখানে দেখো ফার্স্টে বলতেছে ক্রিয়েট টেবিল, তার মানে একটা টেবিল ক্রিয়েট করো। এখানে লেখা আছে এমপ্লয়িজ, এটা আসলে নাম, টেবিলটার নাম হবে এমপ্লয়িজ। সেখানে কী কী থাকবে? এমপ্লয়িজ আইডি থাকবে, এমপ্লয়িজ নেম থাকবে, জয়নিং ডেট থাকবে, আর স্যালারি থাকবে। সো এমপ্লয়িজ আইডিটার মধ্যে কী থাকবে? সেখানে একটা ইন্টিজার থাকবে। আইডি কি? আইডি হলো 1 2 বা 1,00,001, সো সেটা একটা ইন্টিজার। নেমটা হচ্ছে মানে লেটার থাকতে হবে, লেটারটাকে ওরা বলছে হচ্ছে ক্যারেক্টার মানে লেটার। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে 20 দিয়ে বুঝিয়েছে যে 20টা ক্যারেক্টার থাকবে। জয়েনিং ডেট, সেটার ডেটা টাইপটা কী হবে? আমি যে ইনপুট দেবো সেটা হবে একটা ডেট, মানে মান্থ থাকবে, ডেট থাকবে, ইয়ার থাকবে। আর স্যালারি সেটা হচ্ছে একটা নাম্বার বা কারেন্সিও দেওয়া যেত। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ এসকিউএল। ডিটেলস আমরা পরে দেখব।
এটা জানার প্রয়োজন আছে। এটা আমি ডাইরেক্ট তোমাদের বইয়ের একটা এক্সাম্পলই তুলে দিচ্ছি, ঠিক আছে, চ্যাপ্টার 6 থেকে। সো আমরা পরে এটা ডিটেলস শিখবো, এটার প্রয়োজন আছে। সো এটা একটু একটু বুঝে পড়ার চেষ্টা করবা, যতটুকু বুঝেছি ততটুকু। শুধু প্রাইমারি কীটা বোঝো নাই। প্রাইমারি কী বলতে হচ্ছে যে এই দিক থেকে স্বতন্ত্র, যেমন মানুষ, তারা হচ্ছে নর্মালি হচ্ছে ফেস আর হচ্ছে অ্যাটিটিউড, এই দুইটার দিক থেকে স্বতন্ত্র। নর্মালি ফেসের দিক থেকে স্বতন্ত্র, তাই না? সো প্রাইমারি কী বলতে বোঝাচ্ছে হলো যেটা স্বতন্ত্র, মানে দুইজনের এক হইতে পারবে না। যেমন দুইজনের জয়েনিং ডেট এক হইতে পারে, দুজনের স্যালারি এক হইতে পারে, দুজনের নেমও সামহাও এক হইতে পারে, বাট দুজনের এমপ্লয়িজ আইডি, যেমন তোমাদের কলেজ রোল, কলেজ আইডি, ঠিক আছে, সেগুলো কিন্তু এক হবে না। সেগুলো হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে? সো প্রাইমারি কি বলতে বোঝায় যেটা ইউনিক। তারপর হচ্ছে অনেক সময় চেহারা, মানুষের ক্ষেত্রে যে এক্সাম্পল দিলাম সেটা কিন্তু ডিস্টিংগুইশ করার জন্য এনাফ না, যেমন টুইনদের ক্ষেত্রে। সো সেখানে অ্যাকচুয়ালি দুইটা কি কি বলতে কি বলতে হচ্ছে বুঝাইছে দুইটা ইনফরমেশন লাগবে সেখানে। একটা হলো চেহারা লাগবে, আরেকটা হচ্ছে আচরণ, সেটাও লাগবে। সো এটা আমরা পরের চ্যাপ্টার 6-এ দেখব যে অ্যাকচুয়ালি দুইটা জিনিস নিয়ে কিভাবে পরিচয় বহন করে, কি হলো পরিচয় বহন করে, ঠিক আছে? কি হচ্ছে দ্য কি টু ইন্ট্রোডাকশন, ঠিক আছে? আচ্ছা, তারপর ওরাকল যে বানাইছে এ ইম্পর্টেন্ট, আমি নামটা ভুলে গেছি, এখানে লেখা আছে ডক্টর ইএফ কট ইনভেন্ট করছে ওরাকল। ওরাকল হচ্ছে একটা বেটার RDBMS ম্যানেজমেন্ট সিস্টেম বললাম কেন, ম্যানেজমেন্ট সিস্টেম তো এই এমএস এর মধ্যেই আছে। RDBMS তাহলে হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে এটা একটা বেটার RDBMS। এবং এই বেটার করার ক্ষেত্রে সে টোটাল 12টা রুল দিছে ডক্টর ইএফ কট, ঠিক আছে? এবং ওয়েবসাইট বানাইতে অবশ্যই হেল্প হয় যেহেতু ডেটাবেস। আর ওরাকলের একটা এক্সাম্পল দিয়ে দিছি, এটা আসলে এখানেও আমার ওরাকল নিজ হাতে করা হয়নি, ঠিক আছে? সো আমরা একটু জাস্ট মানে তাও একটু বুঝাই দেওয়া যাবে যে বিষয়টা কি। সো ফার্স্টে ডিক্লেয়ার করো ভার্চার মানে হচ্ছে এখানে একটা এক্স আছে, এটা হলো মানে লেখার সিস্টেম, যে একটা ল্যাঙ্গুয়েজে যেমন এক বললাম না, ছেদ চিহ্ন টেন চিহ্ন সব ইউজ করে, এরকম আর কি। সো ভার্ড ক্যারেক্টার মানে হচ্ছে এটাও আসলে ক্যারেক্টারেরই একটা প্রকারভেদ, ঠিক আছে? ক্যারেক্টারেরই একটা প্রকারভেদ। এবং অ্যাকচুয়ালি ক্যারেক্টারের জায়গায় যদি এখানেও ভার্চুয়াল লিখতাম তাহলেও কোনো ঝামেলা হতো না, ঠিক আছে? হালকা স্লাইড ডিফারেন্স আছে, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা পরে হবে। এবং এখানে ব্র্যাকেটে 30 লেখা আছে, তার মানে 30টা লেটারের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। তারপর হলো ফার্স্টে বলে নিল যে আমি কী করব। তারপর বিগিন করলো, বিগিনে ডিক্লেয়ার, সবসময় দেখতেছো এক একটার ক্ষেত্রে এক এক ফর্মুলা ফলো করতেছে, এখানে হলো সবসময় ডিক্লেয়ার করতে হবে। এবং ডিক্লেয়ারে কী করতে হবে, ডিক্লেয়ারে এটা হলো অনেকটা কমেন্ট টাইপের। ফার্স্ট লাইনটা রিফ্যাক্টরড ভ্যারিয়েবল, এটা অনেকটা কমেন্ট টাইপের। একটা নিউ var x মানে একটা নিউ ভ্যারিয়েবল, var বলতে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল বোঝায়, ঠিক আছে? আচ্ছা, আর হলো ভার্চার আবারও এবার 100 ওয়ার্ডের, এবং তার মধ্যে আমি কয়েকটা ওয়ার্ড খরচ করে ফেললাম, হ্যালো ওয়ার্ল্ড, এতটুকু আমরা খরচ করে ফেললাম। তারপর আউটপুটটা দিতে হবে, আউটপুটের দেওয়ার সিস্টেমটা এইভাবে ওরা ফলো করে। তারপর এই বিগিনটার জন্য একটা ইন্ড আছে, তারপর আগে আরেকটা বিগিন ছিল না, সেটার জন্য আরেকটা ইন্ড আছে। এবং মনে হয় ফাইনালি একদম ফার্স্ট বিগিনটার জন্য, ফার্স্ট বিগিন তো নাই, টোটাল 2টা বিগিন। আগের পেজে একটা বিগিন ছিল, আর এই পেজে একটা বিগিন আছে। সো প্রত্যেকটা বিগিনের জন্য একটা ইন্ট থাকবে। সি প্রোগ্রামে প্রত্যেকটা ব্র্যাকেটের জন্য একটা ব্র্যাকেট থাকবে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট পাইথন, ঠিক আছে? পাইথন হলো, এটাও ইম্পর্টেন্ট, ভান রোজাম 1991 সালে, তাহলে 1991 সালে জাভাও রিফারবিশড ভার্সনটা আবিষ্কৃত হয়েছে। তারপর 1991 সালে পাইথন, মানে খুবই ইম্পর্টেন্ট যে দুইটা, জাভা আর পাইথন দুইটাই মানে ওই সময় আবিষ্কার হয়েছে। এবং পাইথনের একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এটা হলো ওপেন সোর্স মানে হচ্ছে পাইথনকে তুমি যদি একটু চেঞ্জ করে তুমি তোমার মতো করে ছেড়ে দিলা, ঠিক আছে? তাইলে মানে এটা অনেকটা নো কপিরাইটের মতো, পাইথন প্রোগ্রামটা যেটা সেটা অনেকটা নো কপিরাইটের মতো। এখন সুবিধাটা কি দেখো, এই জন্যই পাইথন জোস হয়েছে, কারণ হচ্ছে পাইথনের ক্ষেত্রে একটা সুবিধা বলছিলাম যে হিউজ লাইব্রেরি ফাংশন। এখন হিউজ লাইব্রেরি ফাংশন মানে কি,
অনেকটা অটোমেটিকভাবে যেগুলো কাজ করবে। লাইব্রেরি ফাংশন বলতে বলছিলাম কি, যেইটা তুমি জাস্ট লাইব্রেরি ফাংশনকে বলবা যে আমি এই কাজটা করব, কাজটা ওই করে দিবে। এখন লাইব্রেরি ফাংশনগুলো লেখা অনেক কঠিন, আমি লাইব্রেরি ফাংশন দেখাবো তোমাদেরকে। এখন লাইব্রেরি ফাংশন যদি যে আবিষ্কার করছে, যে ভ্যান রোজন, সে যদি লিখতে চাইতো সে আসলে পারতো না, এবং সে লিখছে, সে অনেক অনেক ভালো কাজ করে দিচ্ছে। বাট ওপেন সোর্স হওয়ায় পরবর্তীতে অন্যান্য মানুষও পাইথনকে ডেভেলপ করছে, এমনকি আমরাও চাইলে ডেভেলপ করতে পারি পাইথনকে। সো পাইথন ডেভেলপ হইতে হইতে একটা আলটিমেট পর্যায়ে চলে গেছে এখন, ঠিক আছে? এবং সুবিধা আছে, এটা লেখা সহজ, আর এই যে ওপেন সোর্স হওয়ার কারণে এটা ডেভেলপড হয়ে গেছে অনেক, ঠিক আছে? সো পাইথনটা সেজন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। আর হচ্ছে যে এটাই বললাম, হিউজ স্ট্যান্ডার্ড লাইব্রেরিটা অনেক বড়, লাইব্রেরিতে অনেক ইনফরমেশন অটোমেটিক দেওয়া আছে। আচ্ছা, আমাদের টপিক প্রায় শেষ। আর পাইথন অনেক হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ, জাস্ট লাইক জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড। এটা কিন্তু 4th জেনারেশন, এগুলা পাইথন কিন্তু 4th জেনারেশন, জাভা ছিল 3rd জেনারেশন। পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং গুগল, নাসার মতো আনবিলিভেবলি হিউজ কোম্পানিগুলোতে, গুগল কত বড় সেটা আসলে আমি গেস করাটা খুবই কঠিন। নাসাও বড়, বাট গুগল কত বড় সেটা গেস করাটা খুবই কঠিন, ঠিক আছে? সো গুগলে ইউজ হয়, নাসা এরকম মানে আলটিমেট কোম্পানিগুলোতে পাইথন ইউজ হয়। এবং ধরো যে তুমি যদি, অনেকের ইচ্ছা থাকতে পারে গুগলে জব করা, বা এরকম আমাজন, গুগল, আলিবাবা, মানে এইসব যেগুলো আছে, ঠিক আছে, অ্যাপল, এগুলাতে মেইনলি যখন ভাইবা হয় তখন পাইথনে ভাইবা দেওয়াটা সবচেয়ে সুবিধাজনক, কারণ তোমার সবচেয়ে কম টাইম লাগবে আর সবচেয়ে সহজভাবে লিখতে পারবা, সুতরাং ভুল হওয়ার চান্স কম। সো পাইথন সব ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর রিয়েলি ইজি টু ইউজ, এটা পাইথনের একটা এক্সাম্পল। যেমন পাইথনের এতক্ষণ তো অনেক এক্সাম্পল দেখলাম যে প্রোগ্রামের, পাইথনের একটা এক্সাম্পল দেখি। পাইথনের এক্সাম্পল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড যদি প্রিন্ট করতে চাই, তাহলে এক্স ইজ ইকস টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হ্যালো লিখছি, ওয়াই ইজ ইকস টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়ার্ল্ড লিখছি, তারপর বলতেছি প্রিন্ট এক্স প্লাস ওয়াই, তার মানে হ্যালো আর ওয়ার্ল্ড, এই দুটা প্রিন্ট করে ফেলো, প্রোগ্রাম শেষ, ঠিক আছে? শুরুতে অল্প দু একটা লাইন আছে, ঠিক আছে? সো মানে প্রোগ্রামের বেস এতটুকু, সো খুবই সোজা পাইথন। সো এক্সাম্পল অফ পাইথনও দেখাই ফেললাম। তারপর হচ্ছে সাম 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, এগুলা পড়ে রাখবা। তার মধ্যে 4 বেশি ইম্পর্টেন্ট না, অল্প ইম্পর্টেন্ট, জাস্ট নামটা একটু দেখবা। 3 মোটামুটি ইম্পর্টেন্ট, আর হচ্ছে 1, 2 এই দুটা আনবিলিভেবলি ইম্পর্টেন্ট, যে এগুলা 4th জেনারেশন, ঠিক আছে? এগুলোর মধ্যে আমি ইন্টেলেক্টকে আসা দেখছি আর নোমাডকে আসা দেখছি টেস্ট পেপারে। ফোকাস, ক্লাউড আর র্যাপোর্টকে দেখি নাই, বাট নোমাড আর ইন্টেলেক্ট এগুলো 4th জেনারেশন। পাইথন, এসকিউএল, ওরাকল, এসকিউএল আইডিএস এগুলো 4th জেনারেশন, ঠিক আছে? ওকে, আমাদের আজকে পড়া অলমোস্ট শেষ। 5th জেনারেশন নিয়ে অল্প একটু কথা আছে, সেটা বলে শেষ করি। 5th জেনারেশন ফার্স্টেই বলছিলাম, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়, আর এটাকে অনেকটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। সো মানে 5GL যেটা, বা 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেটাকে ন্যাচারাল ভাষা বলা হয়। সেটা যেহেতু তুমি ন্যাচারাল ভাষায় কথা বলতেছো, অবশ্যই হাই কোয়ালিটি ট্রান্সলেটর ইউজ করা হবে এখানে, একদম হাই কোয়ালিটি ট্রান্সলেটর ইউজ করা হবে। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, আর কিছু এক্সাম্পল দিয়ে দিছি, এবং 4টা এক্সাম্পলই আনবিলিভেবলি ইম্পর্টেন্ট: প্রোলগ, লিস্প, মার্কারি, OPS5। সো আজকে এই পর্যন্তই। নেক্সট দিনের পড়া কী পড়বো আমি একটু বলে রাখি। আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ে হাত দিতে যাচ্ছি, নেক্সট দিনই হয়তো পারবো, এবং তাও যদি না পারি, নেক্সট দিন যেগুলো পড়া সেগুলো মেইনলি একদম বেসিক্যালি প্রোগ্রামিংয়ের সাথে রিলেটেড হবে, সি প্রোগ্রামিংয়ের সাথে রিলেটেড হবে। আমরা ট্রান্সলেটরের 2টা টাইপ নিয়ে পড়বো নেক্সট দিন, ইন্টারপ্রেটার আর কম্পাইলার। অ্যাসেম্বলার আছে, এটাও একটা ট্রান্সলেটর, বাট এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে? সো তাও ওটা নিয়ে একটু বলবো, সমস্যা নাই। আর তারপরে আমরা ওই যে স্ট্রাকচার্ড মডেল কোনটা, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল কোনটা, এগুলো নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব হচ্ছে প্রোগ্রামিং। আচ্ছা, যাই হোক।